সালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডক্টর মীর মোহাম্মদ ওমায়ের, চিটাগাং মেডিকেল কলেজ যে ইন্টার্ন করছি এখন। আমি সেশন 2019-20 এবং এবারের জেনেসিসের লাস্ট আওয়ার প্রফ প্রিপারেশনের কমিউনিটি মেডিসিন সাবজেক্টটাকে আমি মেন্টরশিপ করছি। সো বেসিক্যালি আমি দুটো ক্লাস নিব, একটা ক্লাস হচ্ছে রিটেন এন্ড একটা ক্লাস হচ্ছে ভাইভা এবং হসপি রিলেটেড। সো দিস ইজ মি প্রবাবলি। আচ্ছা, এনিওয়ে লেটস গেট ইনটু ইট। সো কমিউনিটি মেডিসিন নিয়ে কথাবার্তা বলতে গেলে প্রথমে হচ্ছে আহ, যেহেতু নিউ কারিকুলাম, আপনারা হয়তো জানেন 2024 সালে কমিউনিটি মেডিসিনের কোনো মানে রেগুলার ব্যাচ ছিল না। সো 25 থেকে নতুন কারিকুলাম, 25-এ 2022-এর যে কারিকুলামটা ফলো করা হবে এটা বিএমডিসির কারিকুলাম বুক থেকেই নেয়া। আপনারা চাইলে হচ্ছে ওটা কালেক্ট করে নিতে পারেন। বেশ কিছু জিনিস আমি দেখলাম একটু নাড়াচাড়া হয়েছে ভিতরে, সাবজেক্টের ভিতরে। এনিওয়ে মূল গঠন কাঠামোটা সেম, সেটা হচ্ছে রিটেন। রিটেন হচ্ছে 20 এমসিকিউ। এখানে আমাদের আগে এসবিএ ছিল না, সো এখানে 50% এসবিএ এর কথা বলা আছে। তার মানে 10 নাম্বার এসবিএ থাকবে, 10 নাম্বার মাল্টিপল চয়েস থাকবে। 70 নাম্বার এসএ কিউ এবং এসি কিউ, এটা নিয়ে ডিটেল পরে বলবো। একটা সাবজেক্টিভ এসএ পার্ট থাকে আর একটা শর্ট অ্যান্সার কোশ্চেন থাকে। ফর্মেটিভ 10 নাম্বার অ্যাজ ইউজুয়াল, আইটেম এবং অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে একটা মোটামুটি নাম্বার থাকে। এটা মোরলেস সবার জন্য সিমিলার থাকে। প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের মধ্যে কনভেনশনাল প্র্যাকটিক্যাল, যেটা আমরা অসপি স্টেশন দেখি, 10টা স্টেশন থাকে, এর মধ্যে 3টা ইউজুয়ালি প্রসিডিউর থাকে, 7টা হাতে লেখা কোশ্চেনের মতো হয়। সিএমইউ তে ইউজুয়ালি 7টা কোশ্চেন হিসেবেই দেয় এবং একই জায়গায় বসেই করা হয়। সেন্টার টু সেন্টার ভ্যারি করতে পারে। আর এফএসটি সার্ভে রিপোর্টের উপরে এবং ডে ভিজিট সবকিছু মিলিয়ে সেখানে 50 নাম্বার থাকে। ওরাল ভাইভাতে দুটো বোর্ড, দুটা বোর্ডে 50, 50, 100। হাওয়েভার আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রথম 100 নাম্বার। প্র্যাকটিক্যাল এবং ওরাল নিয়ে আসলে আজকে খুব বেশি কথা বলবো না, এটার জন্য আগামী পরশুদিন যেই সেশনটা সেখানে বেশ কথা বলা হবে। আহ এই 90 নাম্বারের মধ্যে যেহেতু 10 নাম্বার ফর্মেটিভে, আমাদের মূল টার্গেট তাহলে আসলে আরো ছোট, 90 নাম্বার। 10 নাম্বার 100 থেকে 90 নাম্বার নিয়ে আমরা আজকে কথা বলবো। ওকে, এখানে মোটামুটি একই কথা। এখানে আরেকটা জায়গায় পাইলাম একই ডকুমেন্টে যে রিলেটেড ইকুইপমেন্টস এর মধ্যে এই সেশন গুলো, এই ইকুইপমেন্ট গুলো, দ্যাট ইজ ওয়েইং মেশিন, শাকির স্টেপ, গ্রোথ চার্ট, বিভিন্ন স্পেসিমেন, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, এগুলো অসপি এবং ওখানে ক্লিনিক অসপি কোশ্চেনের জন্য বলা ছিল। চাইলে এটাকে নোট রাখতে পারেন। আদারওয়াইজ মোটামুটি কথা এটাই যেটা বললাম। দেখেন 25% স্ট্রাকচার্ড এসে কোশ্চেন, 75% শর্ট অ্যান্সার কোশ্চেনের কথা বলা আছে। তার মানে আপনাদের ইউজুয়ালি দুটো কোশ্চেন থাকে 7.5 নাম্বারে বা 7 নাম্বারে, এরকম 7 বা 7.5 নাম্বারে। বাকিগুলো আসলে 5 বা 5.5 নাম্বারের হয়। আমরা যখন পরীক্ষা দিয়েছি আমরা ফুল 5 নাম্বারের কোশ্চেন অ্যান্সার করেছি, বাট এখনকার ট্রেন্ড হচ্ছে আসলে ভেঙে ভেঙে দেওয়া হয়, দ্যাট ইজ 3+1.5 বা 2+2.5 এরকম করে দেওয়া হয়। সো যত এরকম ছোট ভাগ করে দেওয়া হবে তত আসলে নাম্বার ক্যারি করা ইজি হয়। টু দ্য পয়েন্ট অ্যান্সার করে ফুল মার্ক বা ফুল মার্ক না হলেও কাছাকাছি 2.5-2 পাওয়ার সুযোগ থাকে। সো দ্যাটস আ গুড থিং। ওকে, সো রিটেন প্রিপারেশন ডেডিকেটেডলি যদি শুরু করি, এখানে 3টা পার্ট। শর্ট বড় প্রশ্নগুলো, দেন শর্ট অ্যান্সার কোশ্চেন এন্ড এমসিকিউ। প্রথমে কার্ডের মধ্যে যেগুলো একদম মানে মাস্ট নো, এবং আপনারা যদি এখন রিভিশন শুরু করতে চান, আমি যতদূর জানি সিএমসি তে হচ্ছে 20 নভেম্বর থেকে থার্ড প্রফ। সিএমইউ তে, ডিইউ তে হয়তো এরকম কাছাকাছি সময় হবে আসলে। 20 দিন বা 1 মাসের বেশি কোথাওই খুব বেশি পাবেন না। তো রাইট নাও যদি স্টার্ট করতে চান তাহলে কার্ড লিস্ট থেকে 15টার মতন কার্ড থাকে। এখানের মধ্যে 4-5টার মতন কার্ড আছে যেটা একদম আপনাদেরকে মানে সবকিছুই জানতে হবে, পুরোপুরি জানতে হবে। এরপর ধরেন 3-4টা কার্ড আছে যেগুলো আসলে খুবই ছোট, এবং ছোট হওয়ার কারণে এখানে পরীক্ষার আগের দিন আধা ঘন্টা বা 1 ঘন্টারও কম সময়ে শেষ করার মতন মেন্টালিটি থাকতে হবে। তো ওগুলো আসলে সব না লাগলেও একটা বড় অংশ লাগবে। এবার আজকের সেশনটা মানে পুরোপুরি আমি চিন্তা করেছি মূলত গাইডলাইন ভিত্তিক, এবং এরপরে আমি চেষ্টা করব স্পেসিফিক এই টপিকগুলোতে আবার ব্যাক করে এসে দেন প্রত্যেকটা টপিকের ভিতরে ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে হয়তো হালকা আলোচনা করার। সো প্রথম টপিক, প্রথম কার্ড, কনসেপ্ট অফ পাবলিক হেলথ, যেটা নিয়ে সবাই হচ্ছে কমিউনিটি মেডিসিনের ট্রমায় পড়ে যায়।
তো কমিউনিটি মেডিসিন ব্যাপারটা আসলে মানে যেভাবে আমাদের কাছে ফ্রেমড বা পোর্ট্রেড হয় এটা আসলে ওরকম না আই থিঙ্ক। বিকজ আমাদের কাছে অনেক বেশি মনে হতে থাকে মুখস্থ নির্ভর, এবং অনেক বেশি ডেফিনিশনস, অনেক বেশি টিচাররা টু দা পয়েন্ট কথা শুনতে চাচ্ছেন, শব্দ শুনতে চাচ্ছেন, সেগুলো নিয়ে একটা ভীতি তৈরি হয়। এবং ভীতি তৈরির পিছনে মূল দায়ী হচ্ছে এই 1 নাম্বার কার্ডটা, যেখানে আপনাকে পাবলিক হেলথের ডেফিনিশন মুখস্থ করতে হবে, কমিউনিটি মেডিসিন, হেলথ এবং এরকম কমিউনিটি, এরকম বেশ কিছু বাঞ্চ অফ ডেফিনিশন আপনাকে মুখস্থ করতে হবে। তো এই জায়গাটায় অ্যাপ্রোচটা আসলে যেটা হওয়া উচিত আমার মনে করি, এখন যেহেতু পুরোপুরি 1 বছর আমার টার্গেট অডিয়েন্স যেহেতু প্রফ এক্সামিনিস্ট, সুতরাং দেখা যাবে পাবলিক হেলথের ডেফিনিশন ছাড়া এই কার্ডের বেশিরভাগই এখন আপনাদের সবারই মুখস্থ থাকবে। সো রাইট নাও আসলে যেটা প্ল্যান করা উচিত সেটা হচ্ছে একদম যেগুলো মুখস্থ হয় না বা মুখস্থ বারবার মুখস্থ করতে হয়, এগুলো নিয়ে আমি ডিটেইল পরবর্তীতে আবার কথা বলবো, যে হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি কিরকম হওয়া লাগবে। এখানে আসলে গ্রস ওভারভিউর জন্য রেখেছি কার্ডগুলো। তো হাউএভার আমরা এখানে মনে করেন আহ, এই টপিকগুলো, এই জিনিসগুলো আপনি যখনই রিভিশন দিতে শুরু করবেন, যে হ্যাঁ আমি কমিউনিটি মেডিসিন রিভিশন শুরু করছি, আমার মনে হয় যে আপনার যদি এই টপিকগুলো, যে স্পেশালি যেগুলোতে আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করেছি, সেগুলোতে যদি আপনার র্যাপিড একটা রিক্যাপ করে নেন শুরুতেই, এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। বাট মোর অন দ্যাট লেটার। বিহেভিয়ারাল সায়েন্স থাকে, বিহেভিয়ারাল সায়েন্স থেকে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, এরকম বেশ কিছু ছোট প্রশ্ন আসে, লার্নিং এর ডোমেইন, দেন কগনিটিভ, এবং মানে বিভিন্ন রকম লার্নিং এর আলাদা আলাদা বা স্টেপস কি হতে পারে, ডক্টর পেশেন্ট কমিউনিকেশনের প্লেন কি কি, আমরা জানি যে ইনফরমেশন, কালচারাল, এডুকেশনাল, 3টা প্লেনে কমিউনিকেট করতে হয়। এন্ড দেন কি কি ব্যারিয়ার থাকে, এর মধ্যে কি কি ফিজিক্যাল ব্যারিয়ার, কি কি ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, কি কি হচ্ছে লাইক আদার বিভিন্ন রকম, মানে এখান থেকে বেশ মূলত ছোট প্রশ্নগুলো আসে, 2-1 নাম্বারের প্রশ্ন, এবং এগুলো মোটামুটি মনে থাকে। সো আই থিঙ্ক এইটাও একটা নাম্বার উঠানোর জন্য একটা ভালো পয়েন্ট হতে পারে। এটা আপনারা আহ, যদি খুব বেশি কঠিন না লেগে থাকে, এটা এখানে মোটামুটি আপনারা ফোকাস দিতে পারেন। হেলথ কমিউনিকেশন, হেলথ এডুকেশন খুবই ছোটখাটো কার্ড। এখান থেকে মূলত কমিউনিকেশনের ব্যারিয়ার, দেন হচ্ছে কমিউনিকেশনের স্টেপ, কিছু গ্রাফস এবং ফ্লো চার্টস, এবং হচ্ছে লিস্ট, এই ধরনের যে কোশ্চেনগুলো, এই ধরনের কোশ্চেনগুলো সবসময় হট টপিক এই কারণে যে হচ্ছে ধরেন ওই যে নাম্বার যখন দেওয়ার বিষয় আসে, তখন ডেসক্রিপটিভ লেখায় যেরকম নাম্বার আসে, তার চেয়ে আসলে এরকম কমিউনিকেশন বা হচ্ছে হেলথ এডুকেশনে যে স্পেসিফিক পয়েন্ট ওয়াইজ কিংবা ছবি একে ফ্লো চার্টের মতো স্টেপস করে যেগুলো করার, সেখানটায় হচ্ছে আপনাদের নাম্বার তোলার সুযোগ বেশি থাকে। মেডিকেল এন্টোমোলজি বেশ ইম্পর্টেন্ট, এখান থেকে ভেক্টর কন্ট্রোল, তারপর আপনার বিভিন্ন যে ভেক্টর গুলা, মানে আর্থ্রোপড বর্ন ডিজিজ গুলো, সেগুলো সম্পর্কে জানার সুযোগ আছে। এটা আমার পার্সোনালি মোটামুটি পছন্দের একটা কার্ড ছিল। রিসার্চ মেথোডোলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স, নট অনলি ফর সেকেন্ড প্রফ বা থার্ড প্রফ, আই থিঙ্ক আপনার একজন ডক্টর হিসেবে, একজন সায়েন্টিস্ট হিসেবে আপনার যে নেক্সট ভেঞ্চার, সেটার জন্য অ্যাজ এ রিসার্চ ওরিয়েন্টেড পার্সন মাইসেলফ, আমি মনে করি আপনাদের ভালো দখল থাকা উচিত। এবং আপনারা জানেন যে ভাইভা বোর্ডে, এটা শুধু রিটেনে যে বায়োস্ট্যাটের ম্যাথ গুলো আসে যেখানে ফুল নাম্বার পাওয়া যায়, কমিউনিটি মেডিসিন আর কোথাও আপনি ফুল নাম্বার পাবেন না, তা না। রাদার রিসার্চ মেথোডোলজি থেকে যদি আপনার ভালো দখল থাকে, তাহলে আপনি ভাইবার একটা বোর্ড জার্নাল দিয়ে শুরু হয়, যেখানে আপনি লিটারালি বইটা নিয়ে আপনার ভাইবা বোর্ডে যান, এবং আপনার বইটা উল্টি উল্টি আপনাকে বিভিন্ন রিসার্চ রিলেটেড প্রশ্ন করা হয়। সো এটাও খুব ইম্পর্টেন্ট একটা কার্ড, এবং এটাও আপনারা মোটামুটি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন। সো এখানে এরপর যে কার্ডগুলো ইয়েতেই পার্ট এ এবং পার্ট বি করে দেওয়া বিএমডিসি কার্ডগুলো, সো পার্ট বি এর যে কার্ডগুলো, এখানের মধ্যে এনভায়রনমেন্ট হেলথ থেকে খুবই মানে গ্রসলি পড়ার সুযোগ আছে। যেমন আপনি এনভায়রনমেন্টকে কি কি লেন্সে হচ্ছে আপনি এনভায়রনমেন্টাল হেলথ এনশিওর করেন। সবসময় এনভায়রনমেন্টাল হেলথ রিলেটেড যে কোশ্চেন গুলো আসবে, ধরেন একটা স্কুলের এনভায়রনমেন্টাল হেলথ দেখতে গেছেন, কিংবা একটা গার্মেন্ট স্পেসের, এরকম কিছু প্রায়োগিক কোশ্চেন মাঝে মধ্যে চেষ্টা করেন ওনারা। তো সেখানে হচ্ছে এখান থেকে আপনি যদি গ্রস আইডিয়াটা নিয়ে যান, যে স্যানিটেশন নিয়ে সবসময় কথা বলতে হবে, হাইজিন নিয়ে সবসময় একটা পয়েন্ট থাকবে, তারপর হচ্ছে এয়ার কোয়ালিটি বা হচ্ছে এয়ার পলিউশন নিয়ে একটা কথা রিসেন্ট থাকতে পারে, যে হচ্ছে ইনডোর এয়ার, সরি, এয়ার ইন্ডেক্স কিছু একটা বিষয় ছিল, রাইট না মনে পড়ছে না, বাট মোটামুটি এয়ার পলিউশন নিয়ে থাকবে। যদি কমিউনিটি রিলেটেড কোশ্চেন হয়, তাহলে কি বলে এটাকে, ফিকো ওরাল ট্রান্সমিশন বন্ধ করার জন্য প্রপার স্টেপস নেওয়া হচ্ছে কিনা, এই ধরনের ব্যাপারগুলো আসতে পারে। ইমিউনিটি, ইমিউনাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন,
রিসার্চ মেথোডোলজির পরে এটা হচ্ছে ধরেন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ইপিআই। এটাও আপনার ভাইভায়, তারপর বলেন অসপিতে, ইভেন রিটেনে, সব জায়গায় আপনার লাগবে। ইপিআই চার্ট একদম মুখস্থ করে ফেলতে হবে, বা ইপিআই চার্টের উপর একটা ভালো দখল থাকতে হবে। এন্ড কোনটা কোন সাইটে দেয়, কোন সময়ে দেয়, এই চার্ট গুলো আপনারা হয়তো একটু দেখে রাখতে পারেন। পাবলিক হেলথ নিউট্রিশন মোটামুটি সোজা সাপটা, এবং এটা আসলে খুব বেশি ওইভাবে মনেও থাকে না, মোটামুটি বেসিক কমন সেন্স থেকে অ্যান্সার করতে হয়। এপিডেমিওলজি যে পার্টটা, এটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর এই কারণে যে এটা আসলে অনেক ভাস্ট একটা কার্ড। তো আপনারা চেষ্টা করবেন যে এপিডেমিওলজি কমিউনিকেবল এবং নন স্পেশালি কমিউনিকেবল যখন পড়বেন, সবগুলো ট্রায়াডটার মানে ছবিতে এঁকে ফেলবেন। এবং ট্রায়াডের নিচে ইনকিউবেশন পিরিয়ড, তারপর হচ্ছে ধরেন যেগুলোর কমপ্লিকেশন আসে বেশি, যেমন মেজলস, মাম্পস, বা স্পেশালি ইপিআই ডিজিজেস, এবং স্পেসিফিক যে কোশ্চেন গুলো বারবার আপনার কোশ্চেন ব্যাংকে রিপিট হচ্ছে, সেগুলো হচ্ছে আপনারা একটা শর্ট নোট করার চেষ্টা করবেন, যাতে এটা রিক্যাপ করতে আপনার সময় কম লাগে। নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর গুলো, যেমন আপনার ডায়াবেটিস বা হাইপারটেনশন, দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আসলে যেসব নন কমিউনিকেবল ডিজিজ গুলো মোর ইম্পর্টেন্ট, সেগুলো রিস্ক ফ্যাক্টর কাছাকাছি। তো এগুলো যদি একটা ছোট্ট আলাদা করে আপনি নোট করে রাখেন, দ্যাট উইল হেল্প ইউ। প্রিন্সিপালস অফ এপিডেমিওলজির মধ্যেও এরকম কাইন্ড অফ রেট রেশিও এটসেট্রা, বা হচ্ছে এপিডেমিওলজিক্যাল স্টাডি ডিজাইন নিয়ে প্রশ্ন আসে। 7.5 নম্বরে যে কোশ্চেনটা বলছিলাম, ওখানে অনেক সময় স্টাডি ডিজাইন নিয়ে কোশ্চেন আসে। সো এপিডেমিওলজি ইজ অলসো ইম্পর্টেন্ট লাইক রিসার্চ মেথোডোলজি। অকুপেশনাল এরপর যদি যাই, ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ থেকে মোটামুটি প্রশ্ন আসে, বাট কমন প্রশ্নই আসে ঘুরে ফিরে, সো আপনাকে খুব বেশি ইন ডিটেল জানতে হবে তা না। ডেমোগ্রাফির প্রশ্ন যেগুলো খুবই রেয়ারলি আসে, বাট যদি আসে সেখানে যদি আপনি ছবিগুলো আঁকতে পারেন, বা খুব যে একদম পিকচার পারফেক্ট হতে হবে ব্যাপারটা এমন না, বাট যদি ছবি আঁকতে পারেন এতে আপনার একটা ভালো মার্ক ক্যারি করবে। স্কুল হেলথ সার্ভিস থেকে আসলে মিড ডে মিল, আর হচ্ছে স্কুলের একটা ক্লাসরুমের প্রপার কি রকম হবে, আর হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই তিনটা প্রশ্ন পড়লে আসলে স্কুল হেলথ সার্ভিস কভার হয়ে যায়। এরপর অকুপেশনাল হেলথ, এটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে ওই বড় প্রশ্নটা আসে অনেক সময়, নিউমোকোনিয়াসিস থেকে ডিটেইল কোশ্চেন জিজ্ঞেস করে। এরপর বিভিন্ন অকুপেশনের মোটামুটি নিউমোকোনিয়াসিস রিলেটেডই আসলে বিভিন্ন অকুপেশন থেকে প্রায়োগিক কোশ্চেন করার চেষ্টা করে। শেষের দুটো কার্ড আসলে আপনার ভাইবার জন্য কিছুটা ইম্পর্টেন্ট, এখানে রিটেনে অত বেশি আসে না, ডেফিনিশন গুলো দেখা মোটামুটি এনাফ। এটা ডিউর গ্রুপ এবিসিডির একটা অ্যারেঞ্জমেন্ট, সিএমইউ তে বেশ অনেকটুকু আলাদা। আপনারা চাইলে স্ন্যাপ নিতে পারেন, বাট আমি সাজেস্ট করবো যে আপনারা হচ্ছে আপনাদের কোশ্চেন ব্যাংক দেখতে পারেন, অথবা নিজেরাই হচ্ছে গত 4-5 বছরের কোশ্চেন যদি আপনারা ওভারভিউ করেন, আপনারা একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। ওকে, এখন থেকে এরপর কিভাবে ডেডিকেটেড রিটেন প্রেপ নেবেন সে আলাপটা শুরু করব, বাট এর আগে হচ্ছে আমি আজকে হোস্ট তাসিনুল হককে একটু আস্ক করব যে আমরা কি কোনো বেসিক কোনো কথা বা কোনো আলাপ বাদ দিয়ে যাচ্ছি কিনা, বা ইভেন কোনো ইনপুট দিতে চাই কিনা এই পর্যন্ত সেশনে। সো এবার আসো, এখন তোমরা যাদের হাতে মোটামুটি 20 থেকে 30 দিন সময় আছে, অ্যান্ড ডেডিকেটেডলি এখন রিটেন প্রিপারেশন শুরু করতে হবে। রিটেন প্রিপারেশন বলতে আসলে ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কারণ ভাইবার আগে অত বেশি কনসেপ্ট ক্লিয়ার করার সময় পাবেন না, রিভাইজ দিতেই সময়টা পার হয়ে যাবে, স্পেশালি কমিউনিটি মেডিসিনের মতন ভাস্ট একটা সাবজেক্ট। তো আমি এখানে বেশ কিছু জিনিস নিয়ে কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজিতে আপনাকে অবশ্যই একটা প্রপার রুটিন ফলো করতে হবে। প্রপার রুটিন বলতে একদম যে আপনি একদম দিনক্ষণ ঘন্টা মিলিয়ে রুটিন করে ফেলবেন, ব্যাপারটা আসলে এরকম না। রাদার ইটস মোর লাইক যে আপনার আপনার স্ট্র্যাটেজি কিরকম, আপনার উইকনেসের জায়গা কোথায়, আপনার স্ট্রেংথের জায়গা কোথায়। যেমন আমি যদি আগের কার্ডের কথা বলি, আপনি যখন সারা বছর আইটেম দিয়েছেন, হয়তো আপনি সামহাউ ইমিউনাইজেশনে খুব বেশি জোর দিতে পারেন নাই, যেটা লাইক হয়তো আপনার পক্ষে ওইভাবে সময় সময় দেওয়া সম্ভব হয় নাই, কিংবা হচ্ছে আপনি এপিডেমিওলজি অফ কমিউনিকেবল ডিজিজের সাথে কোরিলেট করে ইমিউনিটি পার্টটা ভালো মতন শেষ করতে পারেননি, কিংবা হয়তো আরএফএসটির সময় ওইভাবে নোট করা হয় নাই, বা হচ্ছে যেই আহ, উপজেলা হেলথ অফিসে গিয়েছেন সেখানে সামহাও আপনার ইপিআই কর্নার থেকে বেটার ইনপুট পান নাই। সো আপনি যেই জায়গাগুলোতে, যেহেতু 15টা কার্ড অনেক বেশি ব্যাপার, যে জায়গাগুলোতে হচ্ছে আপনার কি বলে শর্টকামিংস আছে, সেগুলোতে আপনার ফোকাস করা উচিত প্রথমেই। এবং আপনার যে 20 দিন বা 30 দিন যদি সময় থাকে, আপনি একটা রুটিন করবেন যে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তাহলে 3 ভাগের 1 ভাগ সময় নিয়ে, বা যেগুলো ভালো পারেন সেটাতে কিছু কম সময় নিয়ে, এবং এই এই সময়টার মধ্যে হচ্ছে আপনি শুরুতেই যেসব জায়গায় আপনার কনসেপ্টে দুর্বলতা আছে, যেসব জায়গায় আপনার
মানে একবারও ভালো মতো পড়া হয়নি এরকম কার্ডগুলো প্রথমে শেষ করে ফেলবেন। এবং যখনই যে কার্ড পড়বেন, এখন যেহেতু আপনার ডেডিকেটেড প্রফিট রিভিশন শুরু হয়ে যাচ্ছে, যখনই যে কার্ড পড়বেন চেষ্টা করবেন আপনার কয়েকটা জিনিস খেয়াল রাখতে। এক নম্বর হচ্ছে ডেফিনিশন, একটা আলাদা খাতা রাখবেন ডেফিনিশনের জন্য, যেখানে শুধু ডেফিনিশন থাকবে। ভালো হয় যদি কার্ড ওয়াইজ সাজাতে পারেন, 15টা কার্ড আছে, যে কোনো একটা কার্ডের হেডিং দিয়ে সেদিন সেই কার্ডের সবগুলো ডেফিনিশন এখন পড়ার সময় আপনি সেগুলো লিখে ফেলার চেষ্টা করবেন। বা ডেফিনিশন গুলো যে খাতায় লিখতে হবে ব্যাপারটা এমন না, আপনি যদি লাইক ইয়াতে করেন, কি বলে, গুগল ডক্সে করেন, দ্যাট অলসো ওয়ার্কস। বা আপনি যদি ইভেন আনকিতে কার্ড বানান, কিংবা আপনি যে কোনো একটা ফ্ল্যাশ কার্ড অ্যাপ ব্যবহার করেন, দ্যাট অলসো ওয়ার্কস। বাট আমি চাচ্ছি যে হচ্ছে আপনি আপনার সব ডেফিনিশন গুলোকে একসাথে করার চেষ্টা করেন, অ্যাটলিস্ট যেগুলো আপনার অনেক বেশি মনে রাখতে হবে। এবং যখনই যেই কার্ডটা পড়বেন সেই কার্ডের কয়েকটা জিনিসে আপনি বেশি জোর দিবেন, যেমন ডিফারেন্স, ফিগার্স, বিভিন্ন রকম বক্স এবং চার্ট থাকে অনেক সময়, যেমন ধরেন আহ কি বলে এটাকে, কমিউনিকেশন, হেলথ কমিউনিকেশনের 4-5টা যে ফিগার, 4-5টা স্টেপের একটা ফিগার, সেটাকে কিভাবে সুন্দর করে আঁকবেন। কিংবা হচ্ছে আপনার বিভিন্ন যে ইম্পর্টেন্ট ডেফিনিশন গুলো থাকে, যেটা ধরেন জুনোসিস এবং আর্থ্রোপড বর্ন ডিজিজের মধ্যে, বা এরকম বিভিন্ন রকম যে ছোটখাটো পার্থক্য গুলো থাকে, কমিউনিটি মেডিসিনের সাথে ক্লিনিক্যাল মেডিসিনের পার্থক্য, এগুলোতে জোর দিবেন। কারণ এগুলোতে আসলে আহ এগুলোতে আপনার অ্যাজ এ হোল ডেসক্রিপটিভ পার্টেরও কিছু প্রিপারেশন হয়ে যাবে। একটা কোশ্চেনের প্রিপারেশন নিলে আপনি দুই তিনটা কোশ্চেনের প্রিপারেশন হয়ে যাবে। লিস্ট টাইপ যে কোশ্চেন গুলো কমিউনিটি মেডিসিনে অনেক বেশি আসে, যেমন হচ্ছে আপনার এই যেটা বলছিলাম আপনাকে, কি বলে, হেলথ এডুকেশনের অনেকগুলো লিস্টের কোশ্চেন আসে, বা হেলথ কমিউনিকেশনের অনেকগুলো প্রশ্ন আসে। তো এই ধরনের কোশ্চেন গুলোর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আহ কি বলে এটাকে, নিজেদের মতন করে মনে রাখার কোনো একটা সিস্টেম তৈরি করতে। এখন এটা নেমোনিক হতে পারে, আমার জন্য নেমোনিক কাজে দিত, কিন্তু কমিউনিটি মেডিসিন এত ভাস্ট যে নেমোনিক গুলোই মনে রাখা যেত। হ্যাঁ, সো তো আমি এটার জন্য যে অ্যাটেম্পটা নিয়েছিলাম, প্রফের প্রায় 1 মাস আগে আমি এই জিনিসটা প্রিপেয়ার করি। সেটা হচ্ছে আমি একদিন শুধু গাইড নিয়ে বসি, পুরো বছর আমার পড়ার সময়, আমি যদি জুম ইন করি, আমার পড়ার সময় যে যে বিভিন্ন রকম জায়গায় আমি বিভিন্ন রকম নেমোনিক বা কিছু রাখার চেষ্টা করেছি, সেগুলোকে আমি দেখা গেছে যে কোথাও ছবি দিয়ে, এখানে শুধু 2 পৃষ্ঠা নিয়েছি, এখানে প্রায় 4-5 পৃষ্ঠার মতন ছিল। তো সেখানে কোথাও হয়তো ছবি দিয়ে, কোথাও বিভিন্ন রকমের নেমোনিক দিয়ে হচ্ছে আমি রাখার চেষ্টা করেছি। এটা যেটা হয়েছে যে আমার সব নেমোনিক গুলাও একসাথে হয়ে গিয়েছে। বেসিক্যালি এটা আমার ডেফিনিশনের যে নোটটা সেটার পাশেই ছিল। তো যখন এগুলো একসাথে হয়ে গেছে, এরপরে যেটা দেখা গেছে যে আমার আইডিয়াল টাইমে আমি হয়তো, মানে আমার কমিউনিটি মেডিসিন পড়ার রুটিন রাইট নাও, বাট আমার ওই এনার্জিটা আমি ফিল করতেছি না, তখন দেখা গেছে আমি এগুলোকে র্যাপিডলি রিভিউ করে গেলে আমার কাছে নেমোনিক গুলো রিভিউ করার মাধ্যমে আমার পড়াগুলো রিভিউ হয়ে গেছে। এবং আপনি যদি খেয়াল করেন, এখানে কোনো নেমোনিকেরই আসলে ফুল ফর্মটা বা ফুল নোট না, এখানে জাস্ট নেমোনিক অংশটা লেখা। এটাতে যেটা হয়, এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল। আমি কোনো একটা ক্লু দেখতেছি ঠিক, বাট আমি এটার মাধ্যমে আমি পৌঁছানোর চেষ্টা করতেছি যে আমার মনে আছে কিনা। তো আমি যখন বারবার কোনো একটা জিনিস মেমোরাইজ করার পর আবার মনে করার চেষ্টা করবো, সেখানে আমাদের নিউরনাল কানেকশন বা সিনাপস গুলো বেশি বেশি কি বলে রিইনফোর্সড হবে। এবং যত বেশি রিইনফোর্সড হবে, তখন আমার এক্সামে বা কোনো ভাইভাতে আমার পক্ষে সেটা রিপ্রোডিউস করা পসিবল হবে। সো ইউ গাইস ক্যান অ্যাডপ্ট দিস। আমার মনে হয় এটা আপনাদেরকে ভালো কাজে দিবে। জাস্ট নেমোনিক গুলো একসাথে করবেন, কোন কোন প্রশ্নের উত্তরে কি নেমোনিক শুধু সেটা থাকলো, বা কোন প্রশ্নের উত্তরে কি শর্টকাট আপনি মনে রাখছেন। নট নেসেসারি সবসময় আপনাকে নেমোনিক বানাতে হবে, বা আপনার যে সিস্টেমে আপনি মনে রাখার চেষ্টা করছেন, তো সেই সিস্টেমটাকে একসাথে করবেন। বাট এখানে একদম ফুল ডিটেইল নোটটা করবেন না, এটা আমার সাজেশন। স্টিকি নোটস, স্টিকি নোটস আমি বেসিক্যালি ব্যবহার করতাম নাম্বারস বা সংখ্যার জন্য। তো সংখ্যার জন্য আহ, দেখা যেত আমার একটা বোর্ডের মতন ছিল, সেখানে বোর্ডের মধ্যে হচ্ছে শুধু স্টিকি নোটস লাগাতাম। তো এইটা যাদের কাজ করে বা যাদের এনার্জি আছে তারা লাগাতে পারেন। বাট এটাতে যেটা হয়, অ্যাগেইন একটা এনভায়রনমেন্টাল ইফেক্ট তৈরি হয়। আপনি পড়তে বসলে আপনি প্রথমে ওগুলোতে যদি একবার চোখ বুলিয়ে নেন, তো এটা আপনাকে হেল্প করতে পারে। And আমার মনে আছে যে আমি মাইক্রোবায়োলজিতে এরকম আমার টেবিলের সামনে লাগিয়ে রাখা স্টিকি নোটস থেকে এরকম প্রায় 3টার মতো প্রশ্ন পেয়েছিলাম। তো যেগুলো আমি পরীক্ষার হলে বের হওয়ার সময় দেখা যেত, আমি স্টিকি নোট প্রফের সময় একদম স্টিকি নোট গুলো সবগুলো হাতে করে নিয়ে বেরোতাম, বা হচ্ছে হয়তো বের হওয়ার আগ মুহূর্তে দেখতাম। তো এগুলো হচ্ছে মোটামুটি বিভিন্ন রকম সিস্টেম। শেষ কথা হচ্ছে আপনাকে মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ করার জন্য আপনার যে সিস্টেম আপনাকে কাজে লাগে সেটা আপনাকে করতে হবে, কিছু করার নেই, সাবজেক্টে এরকম। বাট এগুলো সবগুলো আস্তে আস্তে পরে। আমি আপনাকে শুরুতেই বলেছি, রিভিশন স্ট্র্যাটেজি শুরুতে হবে কনসেপচুয়ালাইজেশন। আপনি যে জিনিস বুঝেন না, সেই জিনিস না বুঝে মুখস্থ করার কোনো দরকার নেই। আপনি সবকিছুই
বোঝার চেষ্টা করবেন, এবং আপনি যখন মোটামুটি বোঝার দখলটা আপনার আসবে, তখন আপনার মুখস্থ ওইভাবে মুখস্থ হয়তো করা লাগবে না, যেগুলো হয়তো বড় সংখ্যা বা বড় সবগুলো পয়েন্ট আপনি টাচ করতে চান সেজন্য মুখস্থ করছেন, সেগুলোর ক্ষেত্রে আপনি বিভিন্ন রকম চেষ্টা করতে পারেন। এরপর হচ্ছে আপনার ফাইনাল প্রিপারেশনের মুহূর্তগুলা, ধরেন আপনার এক্সামের 3 দিন, দুদিন 3 দিন আগেকার সময়গুলো। এই সময়টা আসলে নতুন করে পড়ার কিছু নাই, এবং এই সময়ের আগেই আপনার গত 5 বছরের অন্তত, আমার মনে হয় যে 5 বছর অন্তত না, আসলে সর্বোচ্চ 5 বছরের হচ্ছে আপনার 5 থেকে 6 বছর করা এনাফ। 5 থেকে 6 বছরের যদি আপনি প্রফের কোশ্চেন এবং সাপ্লি প্রফের কোশ্চেন, দ্যাট ইজ 10টা প্রশ্ন যদি আপনি সলভ করে যান, আপনি আপনার ইউনিভার্সিটির রিসেন্ট ট্রেন্ডটা সম্পর্কে বুঝে যাবেন। এবং আপনি যদি কোশ্চেন গুলো সলভ করার সময় এরকম কোন কোন গ্রুপে কি কোশ্চেন আসছে বা কোন সাব কার্ডের ভিতরে কোন টপিক গুলো আসছে, এগুলো আসলে জেনারেলাইজ ফিডব্যাক, এমন না যে শুধু কমিউনিটি মেডিসিন, যে কোনো প্রফের জন্য আই থিঙ্ক এটা আপনাদেরকে হেল্প করতে পারে। এবং আমি নিজেও সেটা, আমি সবসময় আমার প্রফ রিভিশন শুরু হতো কোশ্চেন ব্যাংক দিয়ে, যদি দরকার হতো আমি, এমন হয়েছে যে আমি নতুন এডিশন আসে না, আমি পুরোনো এডিশনে শুরু করেছি, নতুন এডিশন আসার পর সুইচ করেছি। তো আমার মনে হয় কোশ্চেন ব্যাংক বেস যদি আপনি প্রিপারেশন নেন, মেডিকেলে তো আসলে পড়ার কোনো শেষ নাই, আপনার মানে এফিসিয়েন্সি বাড়বে, আপনি অল্প পড়বেন বাট তার বেশিরভাগ আসবে। ওয়াইরাজ আপনি যদি গদবাঁধা ভাবে সব পড়তে চান, সব মুখস্থ করতে চান, আপনার অনেক বেশি লোড নিতে হবে, এবং তার তুলনায় হয়তো আপনার মানে 20 to 30% আপনার হয়তো কাজে লাগবে। হাওয়েভার, তো যেটা বলছিলাম যে আপনি কোশ্চেন ব্যাংক অনেক বেশি সলভ করবেন। কোশ্চেন ব্যাংক 4 থেকে 5 বছর করা এনাফ আমি মনে করি, 2 থেকে 3 বছর করলেই মোটামুটি প্রেডিক্ট করা যায়। আহ এরপরে আপনি যখন লাস্টের সময়টুকু করবেন, তখন চেষ্টা করবেন প্রত্যেকটা টপিকে, প্রত্যেকটা সাবজেক্টে একদম শুরুর দিকে, কোশ্চেন ব্যাংকের শুরুতে যে হচ্ছে যেগুলো বারবার আসছে বা একই কার্ড ওয়াইজ যেখানে সাজানো আছে, সেখানে চলে যাবেন, এবং সেখান থেকে হচ্ছে আপনি আহ যে প্রশ্নগুলো বারবার আসছে সেই প্রশ্নগুলোকে আলাদা করে দেখবেন, বা আলাদা করে কিছু স্পেসিফিক আপনার উত্তরটাকে ডিফারেন্ট করার জন্য আপনি কিছু করতে চান কিনা, কোনো ছবি অ্যাড করতে চান কিনা। যেমন যে কোনো প্রশ্ন যদি বলে যে ডিসক্রাইব ডেঙ্গু এপিডেমিওলজিক্যাল ফিচার্স অফ ডেঙ্গু, আপনি সেখানে ট্রায়ারটা এঁকে দিবেন। যেটা বলছিলাম, যে কোনো কমিউনিকেবল ডিজিজে আপনি একটা এপিডেমিওলজিক্যাল ট্রায়াল রাখার চেষ্টা করবেন। সো সো এই ধরনের কাজগুলো আপনি তখন হয়তো ফাইনাল গুছানোর চেষ্টা করবেন। আপনাদের পরীক্ষায় যেই কোশ্চেনটা মেবি আমি অ্যাড করিনি, তো যেই একটা সাব মানে কি বলে এটাকে, একটা কোশ্চেন আমার দেখানোর ইচ্ছা ছিল। তো যাই হোক, সেখানে আপনি দেখবেন যে হচ্ছে আপনার দুটো প্রশ্ন বড় থাকবে ইউজুয়ালি, বাকি সবগুলো প্রশ্ন থাকবে এরকম 4.5 বা 5 নাম্বার করে। তো আপনি প্রথমে হচ্ছে ভাগ করে নেবেন যে প্রতি প্রশ্নের জন্য আপনি কতটুকু সময় পাবেন। ইউজুয়ালি আপনি 10 মিনিটের বেশি কোনো প্রশ্নে পাবেন না। তো সেই অনুযায়ী হচ্ছে আপনি টাইমটাকে আগে ভাগ করে নিয়ে ওই অনুযায়ী প্রিপেয়ার হয়ে এক্সাম হলে ঢুকবেন, যে আমি প্রত্যেকটা প্রশ্ন এত মিনিটের মধ্যে শেষ করব। কোনো কারণে যদি বেশি, এবং হাতে সবসময় 15 মিনিট বা 10 মিনিট সময় রাখবেন, যেটা আসলে আলটিমেটলি শেষে 2-3 মিনিটে পরিণত হবে। বাট 10-15 মিনিট সময় হাতে রাখলে দেখা যাবে আপনার যেহেতু 4টা গ্রুপ থাকবে, 4টা গ্রুপে আলাদা আলাদা আপনাকে লিখতে হবে, কোথাও পেজ লাগলে সেটা স্ট্যাপল করা, কিংবা তার উপরে যে পেপার ওয়ার্কের কাজগুলো সেগুলো করা, এগুলো করার জন্য আপনার হাতে এনাফ টাইম থাকবে। চেষ্টা করবেন এক্সাম হলের নির্দিষ্ট সময়ের আগে পৌঁছাতে, শরীরে এবং ব্রেনে পর্যাপ্ত পরিমাণ গ্লুকোজ নিয়ে তারপর পৌঁছাতে। সকালে অবশ্যই ব্রেকফাস্ট করে যাওয়ার চেষ্টা করবেন। আর কিছু টপিক আপনি আলাদা করে রাখবেন এক্সাম নাইট টপিক হিসেবে। এটা হচ্ছে সাধারণত সেই সব টপিক যেটা আপনার কিছুতেই মনে থাকে না, কিছুতেই আপনি মুখস্থ করতে পারেন না। যেমন একটা হতে পারে পাবলিক হেলথের ডেফিনিশন, আসলে পাবলিক হেলথের ডেফিনিশন তার রিটেনে কখনো আসে না। বা ধরেন রিটেনের জন্য আহ খুব হাইলি ইম্পর্টেন্ট, কি বলে এটাকে, বারবার পরীক্ষা আসছে, বারবার প্রশ্ন আসছে, সে ধরনের টপিক গুলোকে আপনি একটা লিস্ট করে রাখতে পারেন, যেটা আপনি পরীক্ষার আগের দিন স্ট্রেস ছাড়া, মোটামুটি ধরেন আপনি যে সময় সাধারণত ঘুমান তার আগেই ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তার আগে হয়তো আপনি এক্সাম নাইট টপিক গুলো র্যাপিডলি রিভিউ করবেন। তো আপনি যদি এখন থেকে আপনার রুটিন করে নেন, কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করেন, এবং কার্ড ওয়াইজ পড়ার সময় হচ্ছে আপনি ডেফিনিশন গুলোকে আলাদা নোট করেন, এবং ডিফারেন্সেস কিংবা ফিগার, বক্স, চার্ট এগুলো যেগুলো আছে সেগুলোকে আপনি একটু হাইলাইট করে দেখার চেষ্টা করেন, যে জিনিসগুলো অনেক বেশি মনে রাখার চেষ্টা করে সেগুলো করা প্রয়োজন হয়, সেগুলোর জন্য লিস্ট এবং নেমোনিক বানান, এবং হচ্ছে কিছু আপনার ফাইনাল মোমেন্টের জন্য কিছু প্রিপারেশন রেডি করে রাখেন। টাইম ম্যানেজমেন্ট আগে থেকে গুছিয়ে রাখেন, আমার মনে হয় অ্যাজ এ হোল আপনার রিটেন প্রিপারেশন ভালোর দিকে যাবে। এখন একটু স্পেসিফিক অ্যান্সার দিব, স্পেসিফিক কথা বলবো, সেটা হচ্ছে শর্ট এসে কোশ্চেন, সাবজেক্টিভ এসে কোশ্চেন, সরি। তো এটা কারিকুলামে বলা আছে 25%, তো 17.5 মার্ক হওয়ার কথা, ইউজুয়ালি 7.5 7.5 করে 15 মার্কের হয়। মাঝে মধ্যে হয়তো সাথে 1 নাম্বার অ্যাড করে দিতে পারে বা এরকম হতে পারে। তো এখানটাতে আসলে কোন কোন টপিককে আপনি বেশি ফোকাস করবেন, আমি দুটো বক্স করেছি, আপনারা চাইলে এটা একটা স্ন্যাপ নিতে পারেন।
তো এখানে মূলত হচ্ছে আপনার দুই ধরনের কোশ্চেন আসে। একটা হচ্ছে ম্যাথ এবং রিসার্চ রিলেটেড, সেগুলো আমি এ পাশে রেখেছি। আর অন্যটা হচ্ছে কিছু বড় প্রশ্ন, যেগুলো কাইন্ড অফ আপনাকে বুঝিয়ে বলো টাইপের, বাংলায় যদি প্রশ্ন করি তাহলে বুঝিয়ে বলো টাইপের প্রশ্ন, বা হচ্ছে স্পেসিফিক অনেক বড় 10টা 15টা টপিক পয়েন্ট আপনাকে কি বলে এটাকে লিখতে হবে, হেডলাইন দিতে হবে, সেরকম কিছু প্রশ্ন। তো এর মধ্যে হচ্ছে আপনার অকুপেশনাল হেলথের বিভিন্ন রকম হ্যাজার্ড আপনাকে ইউজুয়ালি হয়তো একজন উড ওয়ার্কারের বা একজন গার্মেন্টস ওয়ার্কারের সিনারিও দিয়ে দিবে। আহ দুইভাবে আসতে পারে, মানে অকুপেশনাল হেলথ রিলেটেড হ্যাজার্ড খুব কমনলি আসে, বা এই কার্ডে মেবি আরটিএ টপিকটাও কভার হয়, তো আরটিএ এর হ্যাজার্ড এগুলো এভাবে আসতে পারে, অথবা স্পেসিফিক এরকম উড ওয়ার্কার কিংবা হচ্ছে গার্মেন্ট ওয়ার্কার প্রশ্নটা আসতে পারে। অকুপেশনাল হেলথ মোরালেস খুবই সোজাসাপটা একটা কার্ড, আপনারা এটা ভালো করে পড়তে পারেন, আহ সাজিয়ে রাখতে পারেন আগে থেকেই। হেলথ এডুকেশনের ক্ষেত্রে বিভিন্ন প্রিন্সিপাল এবং প্ল্যানিং, এখানে এই প্রশ্নগুলো বেশ আসে, যে হচ্ছে এখানে কন্টেন্টস এবং হচ্ছে বেশ আমি যদি স্পেসিফিক বলি, একটু সময় দেন। সো হেলথ এডুকেশন, হেলথ ইনফরমেশন থেকে হচ্ছে সরি ওকে, এইমস এন্ড অবজেক্টিভস আসে, প্রিন্সিপালস আসে, এবং আপনি একটা হেলথ এডুকেশন সেমিনার বা একটা বাচ্চাদের সাথে কথা বলতে যাবেন একটা স্কুলে, সেগুলোকে কিভাবে প্ল্যান করবেন, এই ধরনের প্রশ্নগুলো আসে। এগুলো আপনারা যে ধরনের আপনারা বইগুলোতে অবভিয়াসলি পাবেন, বই নিয়ে আমি শেষে কথা বলবো, সবার শেষে, যে কোন বই থেকে পড়বেন বা কিভাবে পড়বেন, বাট বইগুলোতে অবভিয়াসলি পাবেন। চাইলে আপনার কিছু সহায়িকা বই থাকে, সেগুলোতে থেকেও কিছু হেল্প নিতে পারেন। বাট আমি সাজেস্ট করবো যে মেইন বই থেকে যদি আপনি শুধু হেডলাইন গুলো লিখেন, এই স্ট্র্যাটেজি আমি ফলো করেছি, আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি মার্কস ক্যারি করে। আমার 84% ছিল কমিউনিটি মেডিসিন, সো আই থিঙ্ক দিস মাইট হেল্প ইউ গাইজ। যে বিভিন্ন রকম যে এই ধরনের কোশ্চেন গুলো, যে প্রিন্সিপালস অফ হেলথ এডুকেশন কিংবা হচ্ছে অবজেক্টিভস, এইমস এন্ড অবজেক্টিভস অফ হেলথ এডুকেশন, এগুলো যদি আপনি স্পেসিফিক বইয়ের থেকে, আর বই যদি কষ্ট হয়, বই যদি না থাকে, সেক্ষেত্রে স্লাইড থেকে যদি আপনি জাস্ট হেডলাইন গুলো অ্যাটলিস্ট লেখেন, তাহলে আপনি একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবেন। এন্টোমোলজিতে কমনলি এখানে যেটা বড় প্রশ্নের মধ্যে আসে সেটা হচ্ছে ভেক্টর কন্ট্রোল। ভেক্টর কন্ট্রোলের জন্য হচ্ছে আসলে পার্কে খুব ভালো আছে এন্টোমোলজি বইটা, এন্টোমোলজি অংশটা। ভেক্টর কন্ট্রোল আপনি ওখান থেকে জাস্ট আপনার গাইডের সাথে বা সহায়িকা বই যেটাই ব্যবহার করেন সেটার সাথে আপনি মিলিয়ে আপনি হেডলাইন গুলো বই থেকে যদি এনশিওর করার চেষ্টা করেন, আপনার মার্ক ভালো উঠবে। বিহেভিয়ারালের কথা বলছিলাম, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ নিয়ে বেশ কিছু প্রশ্ন আসে আমি দেখলাম, তো এটা আপনারা দেখে রাখতে পারেন। ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ থেকে একটা প্রশ্ন এরকম বড় প্রশ্ন আসে, সেটা হচ্ছে হাই রিস্ক মাদার। তো হাই রিস্ক মাদার কারা, এটা 15টার মতন পয়েন্ট আছে, খুবই সোজা সাপটা, এবং এটা আপনাদের সারা জীবন মনে রাখার মতন একটা টপিক, অপশন গাইনিতেও লাগবে, তো এটাও দেখে রাখতে হবে। এনভায়রনমেন্টাল কোশ্চেনটা আমি যেরকম বলছিলাম, যে আপনাকে স্যানিটেশনের কথা বলতে হবে, এয়ার পলিউশনের কথা বলতে হবে, আপনার কি বলে এটাকে ফুড কোয়ালিটি বা কিংবা হচ্ছে আপনার হাইজিন, সোজা কথা, বা হচ্ছে আপনার পানিতে কোনো কি বলে ওয়াটার বার্ন কোনো ডিজিজ হচ্ছে কিনা, কমিউনিকেবল ডিজিজ গুলোকে কিভাবে প্রিভেন্ট করা যায়, আর এনভায়রনমেন্টাল হেলথ কিভাবে এনশিওর করা যায়, এরকম কিছু প্রশ্ন মাঝে মধ্যে আসে। তো এই প্রশ্নগুলা যেহেতু আপনার 7.5 নাম্বারের জন্য বা অন্তত পক্ষে 5 নাম্বারের জন্য আসবে, অনেক সময় ভাগ করে 5 এবং 2.5 নাম্বারের জন্য আসে, যেহেতু 5 নাম্বারের জন্য বা এরকম 7.5 নাম্বারের জন্য আসবে, আপনারা সবসময় চেষ্টা করবেন এগুলাতে পয়েন্ট ওয়াইজ লিখতে। যাই লিখেন কখনোই ডেসক্রিপটিভ লেখার চেষ্টা করবেন না, কারণ ডেসক্রিপটিভ লিখতে আপনাকে লিখতে হবে বেশি, এটা পরিমাণে দেখাবে কম, টিচার নাম্বার দেওয়ার সময় আপনাকে খুব বেশি মার্কিং করবে না। তো এটা, এবং ওভারঅল আপনারা যখন রিটেন অ্যান্সার করার চেষ্টা করবেন, সেখানে আপনারা কাটাছেড়া অ্যাভয়েড করে গ্যাপ দিয়ে দিয়ে বড় করে, যেহেতু সরকারি কাগজ, কাগজ নিয়ে বড়ি করার কোনো দরকার নাই, সুন্দর মতন গ্যাপ করে দিয়ে যথেষ্ট, মানে এমন না যে আবার চোখে লাগে, যেহেতু লম্বা খাতা থাকে, আপনারা হচ্ছে ফ্লো চার্ট দিয়ে বা হচ্ছে বিভিন্ন রকম বক্স করে বা হচ্ছে কি বলে চার্ট আকারে, স্টেপ বাই স্টেপ পয়েন্ট আকারে হচ্ছে আপনি দেওয়ার চেষ্টা করবেন। সো দিস ইজ অ্যাবাউট লেফট পার্ট অফ দ্য স্ক্রিন, যে বক্সটার কথা বলছিলাম, এগুলো। আর রাইট পার্টের ব্যাপারটা হচ্ছে এটা এটা আপনার জন্য একদম ফুল মার্ক ক্যারি করার কোশ্চেন। ক্যালোরি রিকোয়ারমেন্টের ম্যাথ আসে, দেখে নেবেন স্লাইডের মতন করে। এখানে দেখা যাবে যে বিভিন্ন বইগুলোতে বিভিন্ন রকম সলভ দেওয়া আছে, তো ক্যালোরি রিকোয়ারমেন্ট আপনি যদি সেফ থাকতে চান, আপনি স্লাইডের ইকুয়েশন গুলো ব্যবহার করবেন, স্লাইডে আপনাদেরকে যেই লেকচার নিয়েছে সেই লেকচারটাকে বেশি ফলো করার চেষ্টা করবেন। আর এগুলোতে অনেক সময় একটু এদিক ওদিক ভুল থাকে, এবং কখন কোন পার্সনের জন্য সেডেন্টারি লাইফ ধরবেন, কোন পার্সনের জন্য মাইল্ড ধরবেন, কার জন্য মডারেট ওয়ার্কআউট ধরবেন, এটা মানে
যদি না জানেন তাহলে কমন সেন্স ইউজ করবেন অবভিয়াসলি, বাট বেস্ট হয় যদি আপনার সেন্টারের টিচারদের থেকে শুনে নিতে পারেন। কারণ ধরেন অনেক সময় ডক্টরদের আসে, তো ডক্টরদের লাইফ অনেকে লাইক যারা কনসালটেন্ট বা মেডিসিনের সাবজেক্টে কনসালটেন্ট তারা হয়তো একটা সেডেন্টারি লাইফ লিড করতেছেন, কিন্তু যারা আবার সার্জন তো দেখা যাচ্ছে তারা হয়তো একটু মোটামুটি মডারেট অ্যাক্টিভ লাইফ লিড করছেন। তো এইটা নিয়ে অনেক ক্যাম্পাসে অনেক রকম ভিউজ থাকে, তো নিজের ক্যাম্পাসকে ফলো করাই আসলে বুদ্ধিমানের কাজ। তারপর ধরেন রিক্সা পুলার থাকতে পারে, সে অবভিয়াসলি মডারেট বা হেভি ওয়ার্কার ধরবেন, আপনি ফার্মার হলে অবশ্যই হেভি ওয়ার্কার ধরবেন। দেন যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে অনেক সময় সেডেন্টারি মিন করে স্টুডেন্ট দিলে, যদিও আমাদের স্টুডেন্টরা আমরা টিউশন বা অন্য অনেক কিছু নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকি। তো এটা আপনারা মোটামুটি কোশ্চেন থেকে আইডিয়া করতে পারবেন। বায়োস্ট্যাটের ম্যাথে একদম কোনো ছাড় দেওয়া যাবে না, মিন বাচ্চাকালের ম্যাথ এগুলো আসলে মিন মিডিয়ান মোড সেন্ট্রাল টেন্ডেন্সি এটসেট্রা, তো এগুলোতে ফুল মার্ক তোলার চেষ্টা করবেন। আর এফএসটি অবজেক্টিভ পেন পিকচার এই দুটো প্রশ্ন একটু নিজের থেকে আগে থেকে গুছিয়ে নেবেন, পারলে ব্যাচ টিচারকে দেখে সুন্দর করে নোট করে নেবেন, কারণ এগুলো আসলে অবজেক্টিভ তাও আপনি পাবেন যে কোনো একটা ভালো বই থেকে, কিন্তু পেন পিকচার বা এরকম ডেসক্রিপটিভ প্রশ্নগুলো আসলে এটা নাম্বার ক্যারি করা খুবই কঠিন হয়ে যায়। তো চেষ্টা করবেন একে তো বায়োস্ট্যাটের ম্যাথ থাকলে সেটাকে দিয়ে এটা অ্যাভয়েড করার, আর যদি নাই হয় তাহলে অ্যাটলিস্ট যেন একটা নিজের ভালো গোছানো নোট থাকে সেটা চিন্তা করতে পারেন। বারবার আপনাকে একটা প্রশ্ন করা হবে, সেটা হচ্ছে আপনি এই রিসার্চ করতে চান বা এই কনটেক্সটে একটা রিসার্চ করতে চান, এটা স্টেপস কি হবে। স্টেপস আসলে একই, সবগুলো রিসার্চের জন্য একই। টিচাররা আসলে কনটেক্সটটাকে চেঞ্জ করে দেন। আপনি যদি একদম গদবাঁধা স্টেপস দিয়ে দেন আপনাকে হয়তো 60% 70% মার্ক দিবে। আর যদি আপনি একদম ওই পার্টিকুলার রিসার্চের জন্য কিছু একটু ভেরিয়েবল কয়েকটা মেনশন করে দিলেন, কিংবা কিছু আপনার একটা সেট আপ কোশ্চেনিয়ার দিয়ে এরপরে আপনি ডেমোগ্রাফিক কোশ্চেনিয়ার হিসেবে এইজ সেক্স জেন্ডার আর হচ্ছে আপনার কি বলে অন্য ভেরিয়েবলের মধ্যে ধরেন আপনি নলেজ অ্যাওয়ারনেস স্টাডির কথা বলা হচ্ছে, তাহলে নলেজ রিলেটেড হেডলাইন দিয়ে আপনি কয়েকটা কোশ্চেন লিখে দিলেন। টোবাকো কন্ট্রোল নিয়ে স্টাডি হলো, তাহলে আপনি বলে দিলেন যে প্যাসিভ স্মোকিং খারাপ কিনা, এসব এটা আপনি জানেন কিনা, এ ধরনের একটা কোশ্চেন আপনি ইংরেজিতে লিখে দেন। ডু ইউ থিঙ্ক প্যাসিভ স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, বাট আর ইউ ফ্যামিলিয়ার উইথ দ্য কনসেপ্ট অফ প্যাসিভ স্মোকিং, এরকম একটা কোশ্চেন একটা দুইটা লেখা এনাফ, এখানে আপনি খুব বেশি সময় পাবেন না। বাট আপনি যদি ওই স্পেসিফিক ফ্লেভারের অ্যান্সারটা আনতে পারেন জেনারেলাইজড কোশ্চেনে না থেকে, সেম আপনি এই পাশেও যখন আপনি হেলথ এডুকেশন প্ল্যানিং করবেন তখন একটা স্কুলের বাচ্চা, তো স্কুলের বাচ্চার জন্য আপনি আপনি যদি জাস্ট এটা লেখেন যে আপনি কালারফুল ইনফোগ্রাফিক ব্যবহার করবেন, আপনি কালারফুল ভিজুয়ালি এনগেজিং পোস্টার ব্যবহার করবেন, এই ধরনের পার্টিকুলার যদি কিছু শব্দ লিখেন। আবার যদি ধরেন আপনার এটা হয়ে গেল একদম কোনো পাড়া মহল্লার একদম মানে কি বলে এটাকে আন্ডার প্রিভিলেজড কমিউনিটির ফিমেলদের জন্য আপনি কোনো একটা রিসার্চ করতেছেন, কিংবা কোনো একটা হেলথ এডুকেশন প্ল্যান করতে বললো আপনাকে পরীক্ষায়, তখন আপনি যদি লেখেন যে হচ্ছে হ্যাঁ আমি তাদের লোকালি তাদের সাথে কমিউনিকেট করতে পারবে এমন একজন কমিউনিকেটর আমার সাথে এনশিওর করব, তাহলে আপনার নাম্বারটা বেড়ে যাবে এবং আপনাকে তখন হয়তো ওনারা 5-এ 4.5 দেওয়ার কথা চিন্তা করবেন। আদারওয়াইজ হয়তো আপনি 3 3.5 থেকে যাবেন। তো এটা যেহেতু অনেক সময় 7.5 নাম্বারের প্রশ্ন অ্যাজ এ হোল 7.5, আমার আমার মনে আছে আমার ব্যাচে মানে একটা প্রশ্ন 7.5 নাম্বারের জন্য এসেছিল। তো তখন আসলে এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, তখন এখানে আপনার 2-1 নাম্বার 3 নাম্বার যদি 3 নাম্বার বাড়াতে পারবেন না, 2-1 নাম্বার যদি বাড়াতে পারেন, অন্যান্য প্রশ্নগুলোতেও যদি এরকম আপনি বাড়াতে পারেন স্পেসিফিক কিছু শব্দ অ্যাড করে, তাহলে হয়তো আপনি এখান থেকে একটা ভালো আউটপুট পাবেন। সো এটা হচ্ছে মোটামুটি কথা। এরপর ডাটা এবং স্যাম্পলিং নিয়ে এগুলো আসলে সবারই মুখস্থ থাকে, এগুলো খুব মজার, এবং ডাটার টাইপ, স্যাম্পলিং এর টাইপ, প্রবাবিলিটির টাইপ, এগুলো যদি আপনি পারলে একটু স্যাম্পলিং এর টাইপ গুলো ছবি এঁকে দিতে পারেন সাথে, যদি বড় প্রশ্ন আসে। 2 নম্বরের প্রশ্ন আসলে আসলে অবশ্যই লেখার সুযোগ নেই। এপিডেমিওলজিক্যাল স্টাডি ডিজাইন যদি কেস কন্ট্রোল কোহর্ট নিয়ে আসে, আপনি যদি সেটা ছবি আঁকতে পারেন, এগুলো আপনার মার্ক অনেক বেশি ক্যারি করবে। এবং সেম আপনি যদি এপিডেমিওলজি স্টাডি ডিজাইনে শুধু কেস কন্ট্রোল স্টাডি নিয়ে একটা প্রশ্ন আসলো, সেখানে যদি আপনি শুধু লাং ক্যান্সার পেশেন্টের জন্য কোনটা মানে এখন কোনটা দেখবেন, মানে কোনটা হচ্ছে কি বলে এটাকে ইনিশিয়াল কন্ডিশনটা কিরকম, এরপর আপনি কি ইন্টারভেনশন অ্যাপ্লাই করছেন এবং আপনি কি আউটকামটাকে মেজার করতে চান, এ ধরনের যদি কিছু এক্সাম্পল দেন, কিছু স্পেসিফিক কথাবার্তা বলেন, সবসময় মনে রাখবেন টু দা পয়েন্ট কথা, স্পেসিফিক কথায় আপনার মার্ক বাড়বে। টিচাররা অবভিয়াসলি স্কিম থ্রু করবেন, আপনি যদি নন স্পেসিফিক বেইক কথা লিখে যান যেটা আসলে সবাই লিখবে, তাহলে আপনাকে একটা গদবাধা নাম্বার দিয়ে যাবে। আপনি যদি একটু
আলাদা কিছু লেখেন এবং সেটাকে যদি আপনি হাইলাইট করতে পারেন। আমি অনেক সময় এই ধরনের বড় প্রশ্নগুলোতে আমার মনে আছে যে হচ্ছে আমি ব্লু পেন দিয়ে আমি শব্দের নিচে আমি পুরো প্রশ্নের মধ্যে আমরা তো অ্যান্সার টু দা কোশ্চেনের নিচে নীল রঙে হাইলাইট করছি, এরপর যখন আমি প্রত্যেকটা পয়েন্ট লিখছি স্টেপস অফ রিসার্চের মধ্যে আমি বললাম যে হচ্ছে আই উইল এনশিওর কি বলে আই উইল প্রিপেয়ার আ স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার। তো আমি শুধু স্ট্রাকচারের নিচে অনেক সময় আন্ডারলাইন করলাম যাতে এই শব্দটা তার চোখে পড়ে। ইটস অল অ্যাবাউট ইউর প্রেজেন্টেশন, মেক ইট নিট, মেক ইট ক্লিন অ্যান্ড অলসো মেক ইট হাইলাইট ইউর ইম্পর্টেন্ট পয়েন্টস, যে জিনিসটা আপনি টিচারকে দেখাতে যাচ্ছেন। কোন টিচারই আসলে সব লাইন বাই লাইন বা শব্দের পর পর শব্দ দেখার জন্য আসলে খাতা খুলছেন না। সো দ্যাটস প্রিটি মাচ ইট। এমসিকিউ নিয়ে কথা বলবো, বাট তার আগে আমি আগে একটু হোস্টদের থেকে বা পার্টিসিপেন্ট যদি কেউ থাকেন, আপনারা যদি উইলিংলি আমাকে একটু কোনো কোশ্চেন বা এই পর্যন্ত আপনাদের কোনো জানার কিছু থাকলে যদি আমাকে বলেন, আই থিংক দ্যাট উড বি বেটার। জেনেসিস থেকে বা ইভেন নর্মালি যারা বাইরের যদি কেউ থাকেন, ইউ গাইস ক্যান আস্ক অ্যাজ ওয়েল। ওকে, যদি না থাকে ফরওয়ার্ড। মাশফিকা, আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে এবং জি ভাইয়া শোনা যাচ্ছে। সব ঠিক দেখা যাচ্ছে কিনা? অল জি গুড? ভাইয়া, ইয়েস স্যার, ইয়েস ভাইয়া। ওকে, ঠিক আছে। সো দ্যাটস প্রেটি মাচ অ্যাবাউট আপনার রিটেন প্রিপারেশন। আমি খুব বেশি স্পেসিফিক টপিকে যাইনি, হয়তো শেষে সময় থাকলে আমি একটু করে কভার করার চেষ্টা করব, বাট আমার মনে হয় যে আপনারা যদি এই পয়েন্টগুলো পড়ার জন্য এবং আপনার লেখার জন্য আমি এই স্লাইডে যেগুলো আলোচনা করলাম, এটা স্পেসিফিক এসে কোশ্চেনটা নিয়ে অনেকের ভয় থাকে এবং এখানে নাম্বার আসলেই উঠে না। ম্যাথ ছাড়া দেখা যায় এখানে অনেকে 7.5-এর মধ্যে 3, 3.5 নিয়ে চলে আসছে, যার কারণে 2-3 নাম্বার একটা ডেফিসিট তৈরি হয়। আমরা তো আসলে সবাই মানে পাস করার তো প্রাইমারি গোল সবাই থাকে, এরপর একটা মোটামুটি নাম্বার ক্যারি করারও ইচ্ছা আমাদের সবার থাকে। তো সেই জায়গা থেকে আপনারা চাইলে এই টিপস এন্ড ট্রিক্স ইউজ করতে পারেন, এবং এটা যে শুধু এসিকিউর জন্য তা না, আপনারা চাইলে এসিকিউ গুলোতে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন আপনারা। এরপর হচ্ছে এমসিকিউ। সো এমসিকিউ, এমসিকিউ হচ্ছে খুবই মানে কম গুরুত্ব দেওয়া হয় এরকম একটা জিনিস আমার কাছে মনে হয়, যে মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমরা যখন প্রফের প্রিপারেশন নিই, আমরা এমসিকিউ নিয়ে দেখতে চাই না বা দেখার আগ্রহ আমাদের থাকে না। এইটার মূল কারণ হচ্ছে আমাদের যেই কোশ্চেন ব্যাংক গুলো থাকে সেখানে অনেকগুলো ভুল থাকে, আর এই ভুলের কারণে হচ্ছে আমাদের পক্ষে মানে গ্রুপ মানে এটার সলভটা বের করা পসিবল হয় না। বাট সত্যি কথা হচ্ছে আপনাদের এমসিকিউ অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আপনার মার্ক ক্যারি করার জন্য। আপনি যদি ফর্মেটিভে 10-এ অন এভারেজ 7 পাবেন, ভালো হলে 8 বা 9 পেতে পারেন, অনেক সময় 10-এ 10ও দিতে দেখছি। তো যদি ধরেন আপনি 8ও পান, স্টিল আপনাকে 52 নাম্বার বের করে আনতে হবে 70 90 থেকে। তো এখানে যদি আপনি এমসিকিউতে 20-এ 17, 18 নিয়ে আসতে পারেন, তখন বাকি 70 নাম্বারে আসলে অর্ধেকের মতো নাম্বার লাগে। লাইক আপনি যদি 17 নাম্বার ক্যারি করতে পারেন এমসিকিউতে, তখন 70-এ লাগে 35। এটা হচ্ছে পাশের হিসেবে। ইভেন আপনি যদি ভালো মার্ক আনতে চান সেক্ষেত্রে 20-এ 17 না, 20-এ 20ই টার্গেট করা যায়, সেক্ষেত্রে হয়তো এক এক নাম্বার বা 1.5 নাম্বার আপনি কম পেতে পারেন। তো এখানে আহ, এটা করার জন্য আপনাকে আসলে কি করতে হবে? মূল কথা হচ্ছে যে প্রথমে আপনাকে এখানে আপনাদের ব্যাচ থেকে এসবিএ থাকবে। আমাদের আগে কমিউনিটি মেডিসিনে 20টাই এমসিকিউ থাকতো। তো এসবিএ যেহেতু থাকবে এবং এসবিএ যেহেতু নতুন, আপনারা এসবিএ এর ব্যাপারে আলাদা করে আসলে সাজেস্ট করাটা টাফ, যে কোনো জায়গা থেকেই করতে পারে। বাট আপনারা অ্যাজ ইউজুয়াল প্রথমে পাস পেপার গুলো সলভ করবেন। পাস পেপার গুলো সলভ করবেন এবং সেটাকে শুধু একবার সলভ করবেন না। এমসিকিউ কখনোই আপনি একবার সলভ করে আপনার এখান থেকে আপনি আউটকাম আনতে পারবেন না। এমসিকিউ যদি আপনি সলভ করতে চান এবং একটা ভালো নাম্বার ক্যারি করতে চান, আপনাকে 3টা কাজ করতে হবে, মানে 3 ভাবে এমসিকিউ কোশ্চেন গুলোকে ডিল করতে হবে। প্রথমে আপনাকে যেটা করতে হবে, এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে আমি এমসিকিউ মানে ফার্স্ট প্রফ থেকে ফাইনাল প্রফ পর্যন্ত সবগুলো সাবজেক্টে আমি এমসিকিউ 3বারই বসছি। প্রথমবার হচ্ছে আপনি আইডল সময়, লাইক ঘুমানোর সময় বা হচ্ছে পড়বেন না বা পড়তে বসছেন বা পড়া থেকে উঠে যাবেন, এই ধরনের সময়গুলোতে জাস্ট 1 পৃষ্ঠা এমসিকিউ খুব র্যাপিডলি দেখে যাবেন। এবং এটা হচ্ছে আপনি চেষ্টা করবেন সবসময় অ্যাক্টিভ রিকল করার, মানে আপনি অ্যান্সারের অংশটুকু ঢেকে রেখে আহ কি বলে এটাকে, লাইক পাশের যে অংশটা অ্যান্সার সেই অংশটা দেখে ট্রু ফলস দাগানোর চেষ্টা করবেন, বা ট্রু ফলস পেন্সিল দিয়ে অবভিয়াসলি দেখার চেষ্টা করবেন যে আপনার অ্যান্সার শিটের সাথে মিলছে কিনা। তো এটা প্রথমে একবার করবেন এবং খুব র্যাপিডলি এটা করার চেষ্টা করবেন। দিনে 1 পৃষ্ঠা করে আপনি এটা 7 দিন 10 দিন মিলিয়ে করেন, মোটামুটি আপনি
শেষ না করলেও 2/3 এর মতন, মানে গত 3 বছরের অন্তত প্রশ্ন এমসিকিউ গুলো সলভ করেন, 3 বছরের 6টা এমসিকিউ সলভ করেন। আপনি দেখবেন এর মধ্যে অনেক রিপিট হচ্ছে, রিপিট না হলে আপনি টপিক সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। তো এরপরে মিনওয়াইল আপনি আপনার নর্মাল প্রিপারেশন নিচ্ছেন, তো এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার অ্যান্সার গুলাকে চেক করতে হবে। এই অ্যান্সার গুলো চেক করা আসলে, বা আপনার কনফিউশন গুলাকে চেক করতে হবে, এটা আসলে একা করা খুবই কঠিন। তো আমি সাজেস্ট করবো যে এটা আপনারা যদি গ্রুপে করতে পারেন, যদি আপনি 6 বছরের কোশ্চেন সলভ করেন তাহলে 6 জন মিলে করেন বা 4 জন মিলে করেন। এবং এই গ্রুপে সলভ আপনি দুইভাবে করতে পারেন, একজন ইন্ডিভিজুয়ালি সবগুলো প্রশ্ন রিচেক করলে এটা হইতে পারে, এটা খুব কাম্বারসাম। এর চেয়ে 4 জন 6 জন যারা বলতেছি তারা আপনারা যদি একসাথে বসেন, বসে হচ্ছে আপনার যে যে জিনিসটা শিওর বা কনফার্ম সেই জিনিসটাতে তাকে রিলাই করতে পারেন, বা স্টিল আপনার যদি মনে অনেক খুঁতখুঁত থাকে আপনি তাও একবার দেখে নিলেন। বাট অ্যাজ এ হোল আপনার যদি একবার নিজেরা সলভ করার পর যদি সবাই মিলে একবার বসেন, তাহলে আপনার এমসিকিউ অ্যান্সার গুলো গাইডে যেগুলো বা কোশ্চেন ব্যাংকে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনি শিওর হয়ে গেলেন যে হচ্ছে এই প্রশ্নটা অ্যান্সার ভুল ছিল বা এই প্রশ্নটা অ্যান্সার এইভাবে হবে। এরপর আপনি থার্ড টাইম পড়বেন হচ্ছে প্রফের আগের দিন। সো আপনাকে একটা এমসিকিউ অংশটা 3বার ধরা উচিত আইডিয়ালি। আর যদি না পারেন ফার্স্টেরটাকে স্কিপ করে সেকেন্ডটাকে আপনি প্রথমবার বসতে পারেন। তো অ্যাটলিস্ট 2বার বসতে হবে আর কি। তো পরীক্ষার আগের দিন অবশ্যই র্যাপিডলি এগুলোকে রিভিউ করে যাবেন এবং দেখবেন যে আপনার কোন এমসিকিউ গুলো বেশি আসছে বা কোন এমসিকিউ গুলো আপনি পারেন নাই প্রথমবার যখন দেখছেন। তখন এই এটা মানে 2বার আলাদাভাবে দেখার কারণ হচ্ছে ওই একই অ্যাক্টিভ রিকলের প্রিন্সিপালটাকে কাজে লাগালো। আপনি যখন প্রথমবার দেখছেন তখন আপনি একটা জাজ করছেন, এরপর যখন আপনি করছেন তখন আবার এগেইন আপনি উত্তর অংশটা ঢেকে রাখছেন। বাই দ্যাট টাইম আপনার কোনটা ঠিক গাইডে অ্যান্সার ঠিক দেওয়া আছে কোনটা ভুল দেওয়া আছে এটা আপনার দাগানো শেষ। সো স্টিল আপনি আবার একবার রিক্যাপ করার চেষ্টা করবেন পরীক্ষার আগের দিন বা তার আগের দিন। ইউজুয়ালি আমি 1 দিন বা 2 দিন আগে করতাম। তো তখন খুব র্যাপিডলি আরেকবার দেখে যাবেন এবং তখন হচ্ছে আপনি চেক করে নেবেন যে আপনার কোনোটা আবার ভুল হচ্ছে কিনা। তো এইভাবে যদি করেন আমার মনে হয় যে আপনি এমসিকিউতে কমিউনিটি মেডিসিনে বা ফরেন্সিক মেডিসিনের মতো সাবজেক্টগুলোতে আমি দেখছি যে সর্বোচ্চ একটা প্রশ্ন নতুন আসতো, মানে এমসিকিউ পার্টে আর কি। তাহলে ধরেন দুইটা দুইটা প্রশ্ন হয়তো আপনার সর্বোচ্চ নতুন আসবে, একদম এন্টায়ারলি নতুন, যেটা 4-5 বছরে একবারও আসেনি। তো আপনি চাইলে এটাতে আপনি একটা ভালো মার্ক ক্যারি করতে পারেন। অ্যাজ ফার এসবিএ, আপনাদের প্রিভিয়াস কোশ্চেন থেকে এমসিকিউ কে এসবিএ হিসেবে মানে রিপ্রোডিউস করার চান্স থাকবে একটা বড় অংশ। ধরেন 3টা বা 4টা এসবিএ আপনারা আগের এমসিকিউ সলভ করে খুব কনফিডেন্টলি পেয়ে যাবেন যে হচ্ছে এগুলাকে এসবিএ বানানো যায় বা আপনার মোস্ট রাইট বলা যায়। এসবিএ কিন্তু আসলে 2 ধরনের অ্যান্সার, একটা হচ্ছে আপনার বাই নাও আপনারা ওরিয়েন্টেড অন্য প্রফে দিয়েছেন, একটা হচ্ছে যে মোস্ট কারেক্ট আর একটা হচ্ছে যে অনলি কারেক্ট, দুটোই হতে পারে। তো এটা আপনাকে বুঝে শুনে দাগাতে হবে। এবং বুঝে শুনে না, আসলে আমি ফাইনাল প্রফের এসবিএ তে দেখলাম যে আসলে ওনারা এখন এমসিকিউ শিটটা চেঞ্জ করে দেন। তো তখন হচ্ছে আপনার এমসিকিউ পোর্শনের 10টার জন্য এক ধরনের নর্মাল ওএমআর থাকে, আর এসবিএ এর জন্য শুধু মানে আলাদা করে একটা দাগানোর মতন আলাদা ওএমআর থাকে। সো আশা করি এটা নিয়ে খুব একটা ভুল হবে না, বাট স্টিল সাবধানে দাগাবেন, মাথা ঠান্ডা রেখে দাগাবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের এবারে প্রফিট যেটা হয়েছে যে এসবিএ গুলোতে নাম্বার অপশনটা ছিল না, এবিসিডি 4টা অপশন ছিল, কিন্তু ওএমআর শিটে ছিল অপশন। তো দেখা গেছে যে সবার শেষেরটা হিসেবে প্রশ্নে সবাই ডিটাই ভাবছে কিন্তু দাগাতে গিয়ে দাগিয়েছে। আমার হলে এই কাহিনীর জন্য 7 জন হচ্ছে এমসিকিউ শিটটা এক্সচেঞ্জ করে নিছে। আই থিঙ্ক প্রথম পরীক্ষা ছিল প্লাস হচ্ছে সামহাও অ্যাভেলেবল ছিল, এই জন্য 7 জনই কাজটা করতে পারছে। বাট দিস ইজ নট ইউজুয়াল। ম্যামরাই বলছেন যে তোমরা লাকি আজকে আমাদের কাছে এক্সট্রা শীট আছে, বাট ইউজুয়ালি এরকম হবে না। তো এই ধরনের যে কোনো কিছুই হতে পারে এমসিকিউতে। সো অবভিয়াসলি এমসিকিউতে ঠান্ডা মাথায় আপনার রোল টানার কাজকর্ম আগে শেষ করে এমসিকিউ সময়টা ঠান্ডা মাথায় করার চেষ্টা করবেন। আধা ঘন্টা সময় থাকে, চেষ্টা করবেন 10 মিনিট বা 5-7 মিনিট বাঁচানোর জন্য। বাট এমসিকিউর জন্য আপনার যদি একটা সলিড প্রিপারেশন থাকে এবং আপনি যদি ঠান্ডা মাথায় অ্যান্সার করেন, এখানে আপনি 20-এ 18-19 খুব ইজিলি প্রফিট তোলা সম্ভব, এবং আমি আপনাদেরকে হাইলি এনকারেজ করবো সেটা করার জন্য। আচ্ছা, সব কথা শেষ কথা, পড়াশোনা করবো থেকে? পড়াশোনা করবো স্লাইড থেকে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার লেকচার স্লাইড থেকে। যে কোনো কার্ড, যে কোনো টপিক আমরা যখন পড়া শুরু করবো চেষ্টা করবো ফোনে স্লাইড থেকে করার। আমরা যারা সিএমসি তে বা সিএমইউ তে করছি, আমরা আমাদের ব্যাচে সবসময় আমরা আমাদের ওভার দ্য ইয়ার আমাদের স্লাইড গুলো গুছানো থাকতো ফোল্ডার ওয়াইজ। যে আমাদের সিএমসি 62 তে আমরা ফার্স্ট প্রফ থেকে ফাইনাল প্রফ পর্যন্ত সবসময় এটা মেনটেন করার চেষ্টা করছি। ওয়ার্স্ট কেস সিনারিওতে যদি আপনার কাছে এটা সাজানো নাও থাকে বা এরকম গুছানো না থাকে, বা কোনো টেলিগ্রাম চ্যানেল কিংবা কোনো গুগল ড্রাইভ আপনি মেনটেন না করে থাকেন, আমি আপনাকে সাজেস্ট করবো যে একদিন সময় নেন, সব স্লাইড গুলো একসাথে করেন। আপনি টেলিগ্রামে নিজের নামে একটা শুধু নিজের জন্য একটা চ্যানেল খুলেন, সেখানে আপনার
প্রয়োজনীয় বা যে জিনিসগুলো আপনার দেখা দরকার সেগুলোকে আপনি ফরওয়ার্ড করেন। এরপর পড়ার সময়, গাইড থেকে পড়ার সময় একটু স্লাইড থেকে দেখে নিতে পারেন, এখনের প্রিপারেশনের জন্য এটা বলছি। এবং যদি কোনো ডেফিনিশন চেঞ্জ হয় সেটা প্রিপেয়ার চেঞ্জ করে নিলেন। তো এই কাজটা যদি আপনি এখন করেন তাহলে আপনার কনসেপ্ট গুলো এট এ টাইম আপনার ফাইভে এবং রিটেনের জন্য আপনি প্রিপেয়ার হয়ে যাবেন। রিটেনে আপনি যে কোনো জায়গা থেকে লিখলে হয়তো একটা গতানুগতিক নাম্বার পেয়ে যাবেন, কিন্তু গাইডে দেখা যাবে যদি আপনার ইন্টারনাল সিনিয়র থাকে, যদি আপনার ইন্টারনালের অনেক রাগ থাকে, তাহলে এগুলো নিয়ে প্যারা হয়ে যাবে। আর কমিউনিটি মেডিসিনে আসলে বই পড়া খুবই কঠিন অ্যাজ এ হোল, যেহেতু বই কমিউনিটি মেডিসিনের প্রতি সবার একটা ভয়ের ব্যাপার থাকে। তো সেই জায়গায় যদি আপনারা স্লাইড গুলো পড়েন তাহলে মোটামুটি বই কভার হয়ে যাবে, কারণ আমাদের টিচাররা স্লাইড থেকেই বানায়, অ্যাটলিস্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলে যারা লেকচার নিয়ে থাকেন। এরপর বইয়ের মধ্যে হচ্ছে দুইটা বই, একটা পার্কস, একটা রশিদ কবির হায়দার। তো স্পেসিফিক যদি কোনো টপিক গুলো যেগুলোতে আপনার অনেক বেশি ডেসক্রিপটিভ থাকে সেগুলোর হেডলাইন গুলো দেখার জন্য বই দেখা এখনের জন্য এনাফ। আগে বই না দেখে থাকলে এখন বই খুব বেশি খুলে লাভ হবে না। যে বইটা হাওয়েভার আপনি পড়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে জাহিদ হাসানের বায়োস্ট্যাটের বই, খুবই ছোট্ট একটা লাল রঙের পিচ্চি বই। এই বইটা আপনারা দেখে ফেলতে পারেন এবং এই বইটা একদিনে পড়ে শেষ করে ফেলা সম্ভব যদি আপনি আপনার বায়োস্ট্যাট এবং রিসার্চ মেথোডোলজি এবং এপিডেমিওলজি এই আইটেমগুলো যদি আপনি সিরিয়াসলি দিয়ে থাকেন, তাহলে আপনার ওখানকার কনসেপ্ট গুলোকে রিফাইন করার জন্য আপনি একদিনে পড়ে ফেলতে পারবেন। আমার মনে আছে আমি আহ আমাদের লাইব্রেরিতে, সিএমসি লাইব্রেরির ছাদে বসে হচ্ছে একদিন ক্লাস তো ছিল না তখন, পিএল এর সময়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি একদিনে বইটা পুরোপুরি দেখে গেছিলাম। যে অংশগুলো আবার দেখতে হবে সেগুলো আপনি দাগিয়ে রাখবেন, পরে দরকার হলে রিভিউ করলেন। বাট ওভারঅল একদিন একটা গাইড নিয়ে বসে এই বইটাকে নিয়ে দেখে ফেলতে পারেন, তাহলে আপনার অ্যাজ এ হোল ভাইভা সহ একটা ভালো প্রিপারেশন চলে আসবে রিসার্চ মেথোডোলজি নিয়ে। এবং এর বেশি আসলে এখানে এখন ইনভেস্ট করার দরকার নেই, আবার ভাইবার আগে রিটেন শেষ হলে আবার হয়তো আপনি বইটা খুললেন। পিডিএফ ও পাওয়া যায়, অনেক সময় পিডিএফ খুঁজে দেখতে পারেন। এরপর হচ্ছে কিছু ন্যাশনাল গাইডলাইন, আপনি বই না পড়েন খুব বেশি সমস্যা নাই, কিন্তু আপনার ডেঙ্গুর ন্যাশনাল গাইডলাইন, ম্যালেরিয়া ন্যাশনাল গাইডলাইন, আপনার ইপিআই এর গাইডলাইন, এই ধরনের কিছু পাবলিকেশন থাকে খুব ছোট ছোট, এগুলোর উপর আপনার চোখ বুলে যাওয়া ইম্পর্টেন্ট। এটা মোস্টলি আপনার ভাইবার জন্য হেল্পফুল। আপনার যদি মনে হয় এখন সময় আছে আপনি চাইলে দেখে রাখতে পারেন। এটা দেখে রাখলে যেটা হবে যে আপনি আমাদের ন্যাশনাল হিসাব নিকাশ গুলোর সাথে আপনি হ্যাবিচুয়েটেড থাকলে আপনার পক্ষে টিচারদেরকে মানে ডাইনামিক কোশ্চেন গুলো ডিল করাটা বেটার হবে। আহ সত্যি কথা, কমিউনিটি মেডিসিনে সবাই বিভিন্ন রকম সহায়িকা বা গাইড বই ব্যবহার করেন। সো যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু ব্লাইন্ডলি সেই বইটাকে ফলো করবেন না। আপনার সেন্টারের জন্য, আপনার মেডিকেলের জন্য, আপনার প্রফেসরের কথা অনুযায়ী সেই বইটাকে প্রিপেয়ার করেন। সেটার মধ্যে অনেক কিছু ভুল বলবো না, অনেক কিছু এমন রকম আছে যেটা হয়তো আপনার টিচাররা পছন্দ করেন না, অন্য মেডিকেলে কেউ পছন্দ করেন। বেসিক্যালি অনেক অনেক গাইড এরকম ঢাকার কথা চিন্তা করে লেখা হয়, অনেক গাইড হয়তো চিটাগাংয়ের কথা চিন্তা করে লেখা হয়। সো আপনার আপনি যেটা ব্যবহার করছেন সেটাকে প্রিপেয়ার করার চেষ্টা করেন, বন্ধু বান্ধবের সাথে মিলে করতে পারলে ভালো। যে কেউ একজন এক কার্ড ব্যবহার করছে, প্রিপেয়ার করছে, এরকম করে যদি আপনি স্লাইড এবং বই যদি পারেন বই থেকে যদি প্রিপেয়ার করে দেন আপনি আপনার গাইড ব্যবহার করেন, দ্যাটস প্রিটি মাচ ওকে। দ্যাটস প্রিটি মাচ অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে ওপেন ফ্লোর, যিনি হোস্ট আছেন তাকে রিকোয়েস্ট করবো যদি আপনাদের এটা কোথাও লাইভ হয়ে থাকে বা এখানে যদি কারো কমেন্ট সেকশনে কোনো কোশ্চেন থাকে সেগুলো যদি আমাকে জানান, আমি অ্যান্সার করার চেষ্টা করব। আর যারা আপনারা মিটিং এ জয়েন করেছেন, আপনারা যদি চান আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কমমেট প্রিপারেশনের জন্য, আচ্ছা শেষ থেকে আসি, কমমেট প্রিপারেশনের জন্য কতদিন রাখা উচিত? এটা সহজ উত্তর হচ্ছে আপনার যেই কয়দিন আপনার সময় বাকি আছে, আইডিয়ালি আপনি সময়টাকে 3 ভাগ করেন। যদি আপনি 20 দিনের থার্ড প্রফের পিএল পেয়ে থাকেন, তাহলে আপনি 6 দিন 7 দিন করে রাখেন। কমেডি একটু একদিন বেশি রাখবেন যাতে আপনার হয় কি বলে এটাকে, যেহেতু সাবজেক্টটা বড় আর আপনাদের প্যাথোলজি বা মাইক্রোবায়োলজি অত বড় না। মাইক্রোবায়োলজি আই থিঙ্ক 5 থেকে 6 দিনে শেষ করে ফেলা যায়, প্রতিদিন একটা করে কার্ড করে। প্যাথোলজি এরকম 4-5 দিনে শেষ করা যায়, 4-5 দিন একটু কষ্ট হবে, 5-6 দিন রাখতে পারেন। কমিউনিটি মেডিসিন একটু বেশি সময় বেশি লাগবে। ওকে। ভাইয়া স্যাম্পলিং এর ক্লাসিফিকেশনটা কম বুঝি। হ্যাঁ, ওকে ফাইন, আমরা স্যাম্পলিং নিয়ে কথা বলবো। আর এর উপরের প্রশ্নটা একটু ছোট, এটা আগে অ্যান্সার করি। হেলথ এডুকেশনের থেকে রিইনফোর্সমেন্টের এক্সাম্পল। আচ্ছা, রিইনফোর্সমেন্ট হচ্ছে আমরা যে কোনো হেলথ এডুকেশনে প্রোভাইড করি না কেন, হেলথ এডুকেশনে কিছু স্টেপ আছে। আপনি যদি স্টেপ গুলো দেখেন তাহলে দেখবেন যে হচ্ছে আপনার বিভিন্ন অ্যাপ্রোচে আপনি যখন তাকে পৌঁছাবেন,
আপনাদেরকে আমি যেরকম এখন বলতেছিলাম যে হচ্ছে অ্যাক্টিভ রিকলের কথা, যে আপনি হচ্ছে একই জিনিস হচ্ছে আরেকবার নিজের চেষ্টা করবেন, না দেখে বলার চেষ্টা করবেন। সেম গোস ফর হেলথ এডুকেশন। আপনি আহ, একটা গ্রুপ অফ পিপলের কাছে একটা ইনফরমেশন, গুড হাইজিন প্র্যাকটিসের কথা পৌঁছেছেন, ধরেন আপনি আপনার একটা আন্ডার প্রিভিলেজ কমিউনিটির মানুষদের কাছে, একটা বস্তির কাছে গেছেন বা স্লাম এরিয়াতে গেছেন, সেখানে গিয়ে হচ্ছে আপনি হাইজিনের কথাটা পৌঁছেছেন। এখন এখানে রিইনফোর্সমেন্ট দুই ভাবে হতে পারে। এক নাম্বার হচ্ছে কি, আপনি ওই মানুষটাকে দিয়ে নেক্সট সেশনে, মানে আজকে আপনি যে হেলথ এডুকেশনটা দিয়ে গেছেন, এক সপ্তাহ পরে বা হচ্ছে এক মাস পরে আপনি হচ্ছে সেই মানুষটাকে দিয়ে একই জিনিসটা তার কমিউনিটিকে আবার এক্সপ্লেন করতে বলতে পারেন। এটা এক ধরনের ইনভেস্টমেন্ট। আরেকটা ইনভেস্টমেন্ট হচ্ছে যে না, আমি নিজেই যাব, আমি নিজেই কথাটা আর মানে একই জিনিস বাট আরেকটু শর্টকাট ওয়েতে ওই মানুষটার কাছে আবার পৌঁছাবো। কাইন্ড অফ লাইক মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা যখন ডক্টরদের কাছে আসে, প্রথমবার হচ্ছে পুরো লিটারেচারটা তারা এক্সপ্লেন করে, পুরা বই, তাদের কোনো রিসেন্ট ট্রায়াল বা যেটাতে তাদের ওষুধটা সাকসেসফুল হয়েছে সেটা অনেক বেশি সাকসেসফুল পায়। নেক্সট টাইম যখন আসতেছে তারা কিন্তু জাস্ট ওই ড্রাগের নাম এবং ড্রাগের হেডলাইনটা বলতেছে যে হ্যাঁ এটা 10% কি বলে 90% বায়োঅ্যাভেলেবিলিটি বা এরকম একটা কথা বলতেছে। তো ইটস লাইক দ্যাট। আপনি দুই ভাবে রিইনফোর্সমেন্টের এক্সাম্পল দিতে পারেন। এক নাম্বার হচ্ছে যে মানুষটা নিজে কতটুকু বুঝছে, এটা যেমন একটা ফিডব্যাক হইতে পারে যে সে আপনাকে জানাবে যে সে কতটুকু বুঝছে না বুঝছে, বাট দেন সেকেন্ডলি সে অলসো তার কমিউনিটিকে এক্সপ্লেন করবে। এটা একটা ব্যাপার হতে পারে। আরেকটা ব্যাপার হতে পারে যে আপনি তার কাছে আবার রিচ করবেন একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের পরে, যে সে এটা ফলো করতে পারছে কিনা, সেই এই হেলথ এডুকেশন মেনে চলতে কি কি সমস্যা সম্মুখীন হচ্ছে, গুড হাইজিন প্র্যাকটিস সে কেন করতে পারছে না, এগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। আর যদি স্পেসিফিক এক্সাম্পল চান যে হচ্ছে কিভাবে হতে পারে, বা এটা যদি আপনার কোনো প্রফের কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আপনি এটাকে এক্সাম্পল করতে পারেন যে হচ্ছে বিহেভিয়ারাল রিইনফোর্সমেন্টে একটা এক্সাম্পল দিতে পারেন, যে আপনি একটা বাচ্চাদেরকে স্কুলে শিখাইছেন যে হচ্ছে তোমরা যখন খেতে বসবা, বা টিফিন পিরিয়ড হবে, তোমরা আগে হাত ধুতে যাবা, তারপর তুমি এসে হাত ইয়া করবা, কি বলে এটাকে, আহ ওই যে খেতে বসবা। তো সেখানে একটা রিইনফোর্সমেন্ট এরকম হতে পারে যে নেক্সট টাইম যে মানে সে যখন যাচ্ছে হাত ধুতে যাচ্ছে বা এরকম কিছু, এখানে তো আসলে ওইভাবে করে আপনার ওদেরকে আবার এক্সপ্লেন করারও কিছু নাই বা আপনার তাকে আবার মনে করার কিছু নাই। তো তার বিহেভিয়ারাল রিইনফোর্সমেন্ট করতে পারেন যে সে সে প্রতিবার এরকম যখন করছে আপনি তাকে অ্যাপ্লড করছেন, হাততালি দিচ্ছেন, এতটুকুই। বুঝা গেছে কিনা? বা হতে পারে আপনি আহ, যারা একটা আপনি একটা গ্রুপ অফ ওবেস পিপলকে হেলথ এডুকেশন দিয়েছেন যে হচ্ছে ইয়া করার জন্য, ওয়েট রিডাকশন করার জন্য বিভিন্ন এক্সারসাইজ বা এরকম কিছু করার চেষ্টা করছেন। নেক্সট টাইম তারা যখন আসতেছে, তা আপনি তাদেরকে একটা মেডাল দিচ্ছেন যারা 10 কেজি কমাচ্ছে, বা একটা ছোটখাটো একটা কি বলে এটাকে স্টিকার দিচ্ছেন বা কিছু একটা দিচ্ছেন। তো দিস ইজ কাইন্ড অফ বিহেভিয়ারাল রিএনফোর্সমেন্ট। বুঝা গেছে আই গেস। স্যাম্পলিং এর ক্লাসিফিকেশন, আই থিঙ্ক এটা নিয়ে ডিটেল কথা বলে মোটামুটি আমরা সেশনটা শেষ করে দেব। আমাদের শেষ 20 সেকেন্ড সময়, আর কারো মনে কোনো রকম কোশ্চেন থাকলে বলে ফেলতে পারেন। স্যাম্পলিংটা আমি পারলে হচ্ছে ইয়া করে হোয়াইট বোর্ড করেই দেখাতে পারেন। এনি মোর কোশ্চেন্স? আচ্ছা, যদি কোশ্চেন, ডেইলি প্রোটিন রিকোয়ারমেন্ট ফর প্রেগনেন্ট এন্ড ল্যাকটেটিং ওমেন কত অ্যাড করবো ম্যাথের জন্য? আচ্ছা, এটা খুবই স্পেসিফিক কোশ্চেন হয়ে গেছে। বিং সামওয়ান হু অ্যাটেন্ডেড সেকেন্ড প্রপ ইন 2022, আই ডোন্ট এক্স্যাক্টলি রিকল দ্য নাম্বার, বাট আমি আপনাকে চেষ্টা করছি, জানিয়ে দেবার চেষ্টা করব। আমার এই এই প্রশ্নগুলো অ্যান্সার আসলে সত্যি কথা, যেটা আমি ক্যালোরি রিকোয়ারমেন্টে ম্যাথের কথা বলার সময় বলছিলাম, যে এখানে কিছু ভ্যারি করে, কিছু জিনিস ভ্যারি করে টিচার টু টিচার এবং সেন্টার টু সেন্টার, কলেজ টু কলেজ। তো আপনারা চাইলে সেই জায়গা থেকে দেখে নিতে পারেন। টিচারদের থেকে জেনে নেওয়াটা আমি বলবো আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ফ্রুটফুল হবে। কেমন? আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিচ্ছি, তারপর আমি হোয়াইট বোর্ডে যাবো এবং আহ, কি বলে এটাকে, স্যাম্পলিং নিয়ে কথা বলে শেষ করব। যারা এতক্ষণ ছিলেন, থ্যাংক ইউ। স্টপিং শেয়ার। আমার শুধু মনে পড়ে 1 গ্রাম পার কেজি করে অ্যাড করা লাগতো, বাট স্টিল আপনি একটু শেয়ার
1 গ্রাম পার কেজি হচ্ছে নর্মাল ইয়া, আর হচ্ছে 0.5 করে গ্রাম পার কেজি করে অ্যাড করা লাগবে প্রোটিন রিকোয়ারমেন্ট। স্টিল প্রেফার যে হচ্ছে আপনি এটা ভেরিফাই করে নেবেন। হোয়াইট বোর্ড নিউ। দেখা যাচ্ছে কি, কেউ একজন একটু কনফার্ম করেন। জি ভাইয়া দেখা যাচ্ছে। অলরাইট, স্যাম্পলিং নিয়ে যদি কথা বলি, প্রথমে আমাকে বুঝতে হবে পপুলেশন কি, স্যাম্পলিং কি। একদম বইয়ের ডেফিনিশন বা একদম মানে কমন ডেফিনিশন নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে, আচ্ছা এখানে অলরেডি কিছু ডটস আছে এন্ড ক্রসেস আছে। তো আমরা মনে করি যে হচ্ছে ভিতরে যেই ডট গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে, আচ্ছা আমি হচ্ছে খুব তাড়াতাড়ি হোয়াইট বোর্ড ওপেন করেছি, তো আমি, সবাই মেবি এডিট অ্যাক্সেস আছে, আমি একটু স্ক্রিন থেকে আপনারা হাত তুলে রাখেন আর কি। হাউএভার, তো পপুলেশন কি, পপুলেশন হচ্ছে পুরো গ্রুপ অফ পিপল যাদের ব্যাপারে আপনি কোনো পার্টিকুলার ইনফরমেশনটাকে এক্সপেক্ট করতেছেন। হ্যাঁ, যে ধরেন আপনি একটা ইয়েতে একটা গার্মেন্টে যাচ্ছেন, সেখানে টোটাল সব ওয়ার্কাররাই হচ্ছে আপনার ওই গার্মেন্টের সব ওয়ার্কাররাই হচ্ছে আপনার পপুলেশন। সেখান থেকে আপনাকে স্যাম্পল নিতে হবে। স্যাম্পল কি, অবভিয়াসলি অলওয়েজ একটা পার্টিকুলার পার্ট অফ দ্য পপুলেশন, যেটা হচ্ছে যেটার ব্যাপারে আপনি অ্যাকচুয়াল ইনফরমেশনটা নিচ্ছেন। আর এখানে হচ্ছে আপনার ফুল, মানে সবার সবার থেকে আপনি ইনফরমেশন নিতে চান, বা সেটার জন্য আপনি পার্টিকুলার একটা গ্রুপ অফ পার্ট অফ পপুলেশন আপনি সিলেক্ট করে নিচ্ছেন, যেখান থেকে আপনি ফার্দার স্টাডিটা কন্টিনিউ করবেন। এখন এই স্যাম্পলিং এর টাইপ নিয়ে তো আমাদের আলোচনা। সো স্যাম্পলিং এর টাইপকে আমরা প্রথমে দুই ভাগ করব, প্রবাবিলিটি আর নন প্রবাবিলিটি। প্রবাবিলিটি কি বলছে? প্রবাবিলিটি বলছে যে প্রত্যেকটা স্যাম্পলের ইকুয়াল চান্সেস আছে। অবস্থা খুবই খারাপ, মাউস দিয়ে লিখতেছি। আচ্ছা, এনিওয়ে, প্রত্যেকটা আই থিঙ্ক এর চেয়ে বেটার হবে যদি আমি একটা ছবি থেকে দেখে। এনিওয়ে, সো প্রবাবিলিটি স্যাম্পলিং এর হচ্ছে প্রত্যেকটা স্যাম্পলের চান্সেস আছে সিলেক্টেড হওয়ার। তা আপনি যদি এখানে প্রথম একদম প্রবাবিলিটির সবচেয়ে স্ট্যান্ডার্ড যেটা স্যাম্পলিং, এবং প্রবাবিলিটি স্যাম্পলিং অলওয়েজ বেটার দেন নন প্রবাবিলিটি স্যাম্পলিং, কারণ এখানে কোনো ধরনের বায়াস আসার চান্সেস থাকে না। তো সেখানে কি হবে, সবচেয়ে ভালো হয় যদি আপনি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করতে পারেন। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর জন্য, এটা আমরা ওই ডিটেইলটা অনেক সময় আমরা হয়তো ক্লাসে যা করি না, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর জন্য আমাদের প্রথমে একটা ডাটা সেট বানাতে হয়। হ্যাঁ, আহ, সেই ডাটা সেট থেকে আপনাকে এমন ভাবে প্রত্যেকবার রান করতে হবে যেন আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চান্সেস থাকে এটাকে ক্যারি করার। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর টেবিল মেবি যদি আপনাদেরকে দেখাই, এরকম একটা র্যান্ডম নাম্বার টেবিল, রাইট, র্যান্ডম নাম্বার টেবিল ড্র করা হয়। এই র্যান্ডম নাম্বার টেবিল থেকে আপনি হচ্ছে এটা একটা ভাইবার কোশ্চেন ইনফ্যাক্ট, যে হচ্ছে আপনাকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা করা হয়ে থাকে। তো র্যান্ডম নাম্বার টেবিল করে আপনি যখন হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ইকুয়াল চান্স থাকে সিলেক্টেড হওয়ার, তখন হচ্ছে আপনি এটাকে বলবেন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আর যদি আপনি ধরেন স্ট্র্যাটিফাইড, এরপরে এক্সাম্পল হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড করতে হলে আপনাকে একটা অর্ডার্ড লিস্ট বানাতে হবে। এর এক্সাম্পল হতে পারে আমাদের রোল কলের জন্য আমাদের যে অ্যাটেন্ডেন্স শিট থাকে বিভিন্ন মেডিকেলে, সেটা যখন সেখানে যাবেন আপনি, সেখানে হচ্ছে কি করবেন, প্রথম নাম্বারটাকে, এখানে এরকম কোনো লিস্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, ব্যাক টু মাই ডিসকাশন টেবিল। ওকে, আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনি একটা লিস্ট বানাবেন, যে লিস্টের মধ্যে হচ্ছে আপনার 1 দিয়ে নাম লেখা থাকলো ওমায়ের, 2 দিয়ে নাম লেখা থাকলো আব্দুল করিম, 3 দিয়ে লেখা থাকলো সাফওয়ান, এরকম 3-4টা নাম থাকবে। এবং 3-4টা না, অ্যাকচুয়ালি ধরেন 200টা নাম আছে। আপনি স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এ হচ্ছে, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং যেটা, সেখানে হচ্ছে আপনি আহ কিছু, ও সরি, আমি যেটা আসলে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছিলাম এটা হচ্ছে আপনার স্ট্র্যাটা ওয়াইজ ভাগ করে, রাইট। সো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর আরেকটা সিস্টেম হচ্ছে এরকম রোল কলের অ্যাটেন্ডেন্স সিস্টেম মতো আরেকটা লিস্ট থাকলো, সেখানে আপনি প্রথম সংখ্যাটাকে র্যান্ডমলি নেবেন, এরপর একটা র্যান্ডমলি সিলেক্টেড সংখ্যা, ধরেন 10 বা 12 এরকম করে সেটাকে যোগ করতে থাকবেন। এটা অ্যানাদার ওয়ে। বা আপনি সরাসরি লটারিও করতে পারেন, ডিপেন্ডিং অন লাক। আচ্ছা, এরপর হচ্ছে আপনার, সরি, এটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। এরপর হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা হচ্ছে আপনি পার্টিকুলার ইয়েতে ভাগ করবেন, গ্রুপে ভাগ করবেন। যেমন হচ্ছে আপনি যারা আপনার কাছে আপনার স্টাডির
পার্ট, তাদের মধ্যে আপনি ওই গার্মেন্ট ওয়ার্কারদের মধ্যে কেউ হয়তো স্লাম এরিয়াতে থাকে, কেউ হয়তো পাকা ঘরে থাকে, কেউ হয়তো নিজের ধরেন টিন শেড বা মাটির ঘরে থাকে। তো সেই অনুযায়ী আপনি যদি তার হাইজিন প্র্যাকটিস নিয়ে কোনো একটা স্টাডি করতে চান, আপনি তার বাসস্থানের ভিত্তিতে বিভিন্ন স্ট্র্যাটাতে ভাগ করতে পারেন, এবং দেন আপনি প্রত্যেকটা স্ট্র্যাটা থেকে যেন আপনার একটা নির্দিষ্ট সংখ্যক স্যাম্পলিং নাম্বার আসে, সেটা আপনি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারেন। সো দ্যাট ইজ স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। আমি সিস্টেমেটিক বললাম, আমি সিম্পল বললাম, আমি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং বললাম। এরপর হচ্ছে আপনার ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিং হচ্ছে আপনি ডাটাকে কয়েকটা ক্লাস্টারে ভাগ করবেন। ক্লাস্টারে যখন আপনি ভাগ করবেন, ধরেন হচ্ছে আপনি পুরো চকবাজার এরিয়াতে, বা হ্যাঁ ধরেন র্যান্ডম একটা এরিয়া বললাম, ধরেন চকবাজার এরিয়াতে আপনি হচ্ছে কি বলে যতগুলো গার্মেন্টস আছে সবগুলো উপরে আপনি একটা স্টাডি করতে চাচ্ছেন। অবভিয়াসলি আপনি সবগুলো গার্মেন্টসে যেতে পারবেন না, বা সবগুলো আপনি ধরেন স্লাম এরিয়াতে করতে চাচ্ছেন, সবগুলো স্লাম এরিয়াতে আপনি যেতে পারবেন না। তো আপনি যে কোনো একটা স্যাম্পল স্লামকে আপনি র্যান্ডমলি সিলেক্ট করলেন, বা যে কোনো একটা গার্মেন্টকে আপনি র্যান্ডমলি সিলেক্ট করলেন, সেই ক্লাস্টারটায় অর্থাৎ সেই স্লাম কিংবা সেই গার্মেন্টে আপনি সবার উপরে স্টাডি করলেন। দিস ইজ ক্লাস্টার স্যাম্পলিং। একটা গ্রুপের মধ্যে একটা গ্রুপকে আপনি প্রথমে র্যান্ডমলি সিলেক্ট করলেন, সেই গ্রুপের সবার উপরে আপনি স্টাডি করলেন, যেটা আপনার পুরো এরিয়ার সবগুলো স্লামের উপরে যেই স্টাডি করতে পারতেন সেটাকে হয়তো টু সাম এক্সটেন্ট রিফ্লেক্ট করতে পারতো। সো দিস ইজ ক্লাস্টার। এরপর হচ্ছে মাল্টি স্টেজ এবং মাল্টি ফেজ। তো মাল্টি স্টেজে দেখা যাচ্ছে কি, মাল্টি স্টেজে ধরেন আপনি বাংলাদেশের সবগুলো মেডিকেল কলেজের উপর একটা স্টাডি করতে যাচ্ছেন। অবভিয়াসলি আপনি সবগুলো মেডিকেল কলেজের কাছে পৌঁছাতে পারবেন না, তাহলে আপনি মাল্টি স্টেজ কিভাবে করলেন? আপনি প্রথমে হচ্ছে আপনি ডিভিশন ওয়াইজ বা হচ্ছে বিভাগ ওয়াইজ আপনি ভাগ করলেন। প্রত্যেকটা বিভাগ থেকে দুটো পাবলিক এবং দুটো প্রাইভেটকে আপনি সিলেক্ট করবেন। এখন এমন হতে পারে যে আপনি প্রথমে কোন দুইটা বিভাগকে আপনি সিলেক্ট করবেন এটাকে আপনি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করলেন, লটারির মাধ্যমে করলেন। আর এরপরে আপনি হচ্ছে যেই কোন মেডিকেল কলেজগুলোকে, পার্টিকুলার মেডিকেল কলেজগুলোকে সিলেক্ট করবেন, সেটাকে হয়তো আপনি আপনার কনভেনিয়েন্সের মাধ্যমে করলেন। কনভেনিয়েন্স আসলে এখানে বলা উচিত না। ধরেন আপনি এখানে ওই যে ক্লাস্টার স্যাম্পলিং করলেন, হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে মাল্টি স্টেজ, যে আপনি প্রথমে একটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করেছেন, এন্ড দেন ওখান থেকে আপনি পার্টিকুলার অন্য কোনো গ্রুপটাকে সিলেক্ট করেছেন। আলাদা আলাদা ভাবে স্যাম্পলিং করেছেন বা আলাদা আলাদা স্টেজে স্যাম্পলিং করেছেন। যখন যখন আলাদা আলাদা স্টেজে করছেন, সো দিস ইজ মাল্টি স্টেজ। যখন আলাদা আলাদা রকম স্যাম্পলিং করছেন প্রত্যেকটা স্টেজে, তখন এটাকে অনেক সময় মাল্টি ফেজ বলা হয়। তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, অলওয়েজ লটারি অথবা র্যান্ডম নাম্বার টেবিল। তারপর হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিং হচ্ছে আপনি একটা অ্যাটেন্ডেন্স শিট বা একটা রোল শিট থেকে আপনি প্রথম স্যাম্পলটাকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হিসেবে নিলেন, সেখান থেকে স্পেসিফিক ইন্টারভ্যালে বাকিগুলো নিলেন। এরপর হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং হচ্ছে আপনি পার্টিকুলার ওয়ে অফ লাইফ দিয়ে আপনি ভাগ করলেন, হতে পারে আপনি রিলিজন দিয়ে ভাগ করলেন। আপনি যদি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করেন, তাহলে আপনার একটা গার্মেন্টে আপনি একটা স্টাডি করেছেন, সেই গার্মেন্টের সব মানে ধরেন হিন্দু বা মাইনরিটি পপুলেশন চলে আসলে 50% সামহাও, আপনি যেহেতু সিম্পল র্যান্ডম কোয়েশ্চেন হতেই পারে, তো এটা কিন্তু আপনার প্রপার রিফ্লেকশন করছে না পপুলেশনকে। যেহেতু আপনার রিফ্লেকশন প্রপার রিফ্লেকশন করছে না, সো এইসব ক্ষেত্রে আপনি যেখানে অনেকগুলো স্ট্যাটা আছে, সব ধরনের স্ট্যাটা থেকে আপনার কি বলে এটাকে, ওকে, সবগুলো স্ট্যাটা থেকে আপনার মানুষজনকে এনশিওর করার ব্যাপার আছে, সো সেক্ষেত্রে আপনি চাইলে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং করতে পারেন। এরপর মাল্টি স্টেজের কথা বললাম, ক্লাস্টারের কথা বললাম। তো মোটা দাগে এগুলোই হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে বেশ অনেক রকম স্যাম্পলিং আছে, এখানে খুব মজার মজার কিছু কনসেপ্ট আছে। তো আমি যতদূর মনে পড়ে বইয়ে তিনটা ছিল, একটা হচ্ছে জাজমেন্ট, একটা হচ্ছে কোটা, একটা হচ্ছে কনভেনিয়েন্স। বেশিরভাগ গাইডে বা সহায়িকাতে অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং এর কথা লেখা আছে, কিন্তু আমি এটা স্লাইডে কিংবা হচ্ছে আমার বইয়ে আমার সময় আমি পাইনি, আমার মনে পড়ে। সো জাজমেন্ট কি? জাজমেন্ট হচ্ছে পারপোসিভ। আপনি একটা পার্টিকুলার পারপোজ চাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনার স্টাডির মধ্যে এই পার্টিকুলার টাইপ অফ স্যাম্পল গুলো ইনক্লুডেড হোক। অবভিয়াসলি এখানে কি আছে, এখানে রিসার্চার্স বায়াস ইনক্লুডেড হয়ে যাচ্ছে, বাই ডেফিনিশন হয়ে যাচ্ছে। সো অবভিয়াসলি নন প্রবাবিলিটির যেসব স্টাডি মেথোডোলজি নন প্রবাবিলিটি, সেগুলো একটু লেসার ইন কি বলে এটাকে কোয়ালিটি ধরা হয়ে থাকে, আর যেগুলো প্রবাবিলিটি সেগুলো বেটার মনে করা হয়। সো এখানে জাজমেন্ট স্যাম্পলিং, যে আপনি আপনার রিসার্চার্স জাজমেন্ট খাটায় আপনি কিছু জিনিস এখানে ইনক্লুড করছেন, কিছু হয়তো এক্সক্লুড করছেন, আপনার স্টাডির জন্য অ্যাডিকুয়েট হবে কিনা সেটা চিন্তা করে, যে আপনি
দেখতে পাচ্ছেন যে মিজেলসে আপনি র্যান্ডমলি স্যাম্পলিং করছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার অনেকগুলো এসএসপি মানে কমপ্লিকেশনস অফ মিজেলস করছিলেন, আপনি অনেকগুলো এসএসপি পেয়ে যাচ্ছেন। কিন্তু এখন তো আর এত বেশি এসএসপি কমিউনিটিতে অ্যাভেলেবল না এপিআই মিজেলস থাকার কারণে। তখন আপনি ডেলিবারেটলি বাদ দিচ্ছেন। এটা হচ্ছে কাইন্ড অফ জাজমেন্ট স্যাম্পলিং, আপনার জাজমেন্ট অনুযায়ী আপনি করছেন। এরপর হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। কনভেনিয়েন্স স্যাম্পলিং হচ্ছে আপনার যেভাবে সুবিধা হচ্ছে রিসার্চারের সুবিধা অনুযায়ী। যেমন মেডিকেল স্টুডেন্টরা রিসার্চ করতে চাইলেই তারা আউটডোর বা আউটডোরও তারা যেতে চায় না, ইনপেশেন্টের রিসার্চ বেশি করে থাকে, কারণ তাদের পক্ষে ইনপেশেন্টের কাছে যেভাবে পৌঁছানো সম্ভব কমিউনিটির কাছে ওইভাবে যাওয়া সম্ভব না। সো দিস ক্যান বি আ গুড এক্সাম্পল অফ কনভেনিয়েন্স স্যাম্পলিং। আপনারা ভাই জিজ্ঞেস করলে আপনারা এটাই এক্সাম্পল দিতে পারেন যে আমি যদি কোনো স্টাডি করতে চাই, কনভেনিয়েন্স স্যাম্পলিং আমি প্রেফার করবো, কারণ আমি ইনপেশেন্টকে ওয়ার্ড রাউন্ডের সময় সরাসরি পেয়ে যাবো। কোটা স্যাম্পলিং হচ্ছে আপনি নির্দিষ্ট জায়গার জন্য কোটা রেখে দিচ্ছেন, যে আপনি মাইনরিটি কমিউনিটি থেকে 10% আপনি নিবেন স্যাম্পল, আর মেজরিটি থেকে আপনি 90% নিবেন। দিস ইজ কোটা স্যাম্পলিং। হ্যাঁ, এটা কিন্তু ইয়ার থেকে আলাদা, স্ট্র্যাটিফাইড এর থেকে আলাদা। স্ট্র্যাটিফাইড আপনি স্ট্র্যাটা ভাগ করছেন, কিন্তু এরকম পার্সেন্টেজ বা হচ্ছে এরকম স্পেসিফিক করে দিচ্ছেন না যে এখান থেকে আমি এই কয়টাই ডাটা নিব। তো এটা কিন্তু একটা ভাইবার গুড কোশ্চেন, এটা আপনারা আরো ভালো করে দেখে নিতে পারেন। প্রবাবিলিটি স্যাম্পলিং এর স্ট্র্যাটা আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর কোটা স্যাম্পলিং এর মধ্যকার পার্থক্য কি। এর বাইরে, এই তিনটা টাইপের বাইরে কিছু স্পেসিফিক টাইপ আছে, আমি শুধু একটা টাইপ বলবো, সেটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিং হচ্ছে ধরেন এইচআইভি এইডস এ আক্রান্ত রোগীদেরকে নিয়ে, কিংবা সোশ্যাল স্টিগমাটা আছে এরকম যে কোনো একটা বিষয় আপনি রিসার্চ করছেন। এই ধরনের রিসার্চে আপনি সহজে মানুষজনকে খুঁজে পাবেন না। তো এই ধরনের মানুষে আপনাকে সাধারণত রিসার্চ গুলো যেভাবে কন্ডাক্টেড হয় সেটা হচ্ছে একটা এইচআইভি পেশেন্টের কাছে আপনি যাবেন, সামহাও তাকে খুঁজে বের করবেন হসপিটাল রুটিনলি কেপ্ট রেকর্ড থেকে বা যে কোনো জায়গা থেকে, এনজিও গুলোর কাছ থেকে তার কাছে যাবেন, তার কন্ট্যাক্ট ট্রেসিং করে আপনি আরেকজনের কাছে যাবেন। কিংবা এইচআইভি থেকে একটা বেটার এক্সাম্পল হচ্ছে ড্রাগ, পার্টিকুলার কোনো একটা ড্রাগ অ্যাবিউজার মানুষজন, যেটা ধরেন এলএসডি খাচ্ছে। এখন এলএসডি তো মানে কমিউনিটিতে ওয়াইডলি অ্যাভেলেবল ড্রাগ না, যেভাবে হয়তো আপনার পট বা উইড অ্যাভেলেবল, সেভাবে হয়তো আপনার কি বলে এলএসডি অ্যাভেলেবল না। তো আপনি এলএসডি এর কোনো কমপ্লিকেশন খুঁজছেন, পেশেন্ট খুঁজছেন, এটাকে আপনার সহজে খুঁজে পাওয়া কঠিন হবে। তো তখন দেখা যাবে তাদের একটা কমিউনিটি থাকে, তার মাধ্যমে আপনি আরো দুইজনের কাছে, সেই 2 জন থেকে 5 জনের কাছে পৌঁছাতে পারবেন। তো দিস ইজ আ এক্সাম্পল অফ স্নোবল স্যাম্পলিং। দিস ইজ অলসো নন প্রবাবিলিটি স্যাম্পলিং, কারণ এটা আসলে কমিউনিটিতে সব এলএসডি ইউজারের হাতে সমান সুযোগ নেই আপনার রিসার্চে ইনক্লুডেড হওয়ার। সো দিস ইজ অ্যাবাউট স্যাম্পলিং। যিনি প্রশ্ন করেছিলেন, তো আপনার কোনো ফলো আপ কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হবে, ভালো করে পরীক্ষা দেন, অল দ্য বেস্ট, সি ইউ গাইস সামটাইমস। এন্ড করে দেন।